কোশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে নতুন করে, জি এখানে 1300-র মতো প্রশ্ন। জি সো আমরা কি ওইটা কি ফলো করবো নাকি আগেরটাই ফলো করবো? গুড কোশ্চেন। বিটিআরসি থেকে আমরা আজকে যে কোশ্চেন ব্যাংকটা পেয়েছি সেখানে অলমোস্ট আমরা 1300 কোশ্চেন পাইছি, এবং আমরা এর আগে আমাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে তারা যে বছরে যেটা পরীক্ষা নেয় সেটার কোশ্চেন পেপারটা ওইভাবে দিয়ে দেয়। তো 1300 কোশ্চেন আমরা যদি ফলো করি আমাদের এই 1300 থেকেই কোশ্চেন আসবে। আহ, কিন্তু আমার মনে হয় আমাদের টিমের আমাদের যারা এর আগে আমাদের মেন্টর কাজ করছিলেন বা শেখাচ্ছিলেন বা বোঝাচ্ছিলেন, তারা সবাই কোশ্চিন ফলো করার পাশাপাশি আমাদেরকে আমাদের যে বেসিক নলেজ সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছে। তো দ্যাট আমরা যেখান থেকে কোশ্চিন আসুক আর যেভাবেই কোশ্চিন আসুক আমরা পরীক্ষার রুলস এন্ড রেগুলেশন গুলা প্লাস আমরা আমাদের অ্যামেচার রেডিও কালচার এবং বেসিক বা আমি যদি ফান্ডামেন্টাল বলি ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্স, ফান্ডামেন্টাল রেডিও রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন, অ্যামেচার রেডিওর যে কালচার গুলো সেগুলো সবাইকে ডেভেলপ করার চেষ্টা করছে। আমি কি ঠিক বলছি? Can anybody interact? জি ভাই। তো যদি সেটাই হয় তো আমার মনে হয় আমরা যেখান থেকেই পড়তে থাকি বা যেখান থেকেই শিখি আমরা যদি ফান্ডামেন্টালটাকে স্ট্রং করতে পারি বা আমরা যদি ফাউন্ডেশনটাকে যদি আমরা বিল্ড আপ করি তাহলে যেখান থেকে কোশ্চেন আসুক আমরা বুঝতে পারবো। জি। তো এক্ষেত্রে আমার মনে হয় না যে এইখানে আমার 2023-এর কোশ্চেন ব্যাংকটা আমরা ফলো করতেছি, তো সেইখানে আমাদের কোশ্চেন আছে অ্যারাউন্ড 300-র মতো, 300 বা 307টা। 350 350। আর 7টা। আমাদের জি জি। 307। আর এখন আমাদের বর্তমান যে কোশ্চেন দিচ্ছে সেখানে আমাদের কোশ্চেন দিচ্ছে 1300, তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা 1300 কোশ্চেনই চেষ্টা করব গো থ্রু করার, কারণ আমাদের হাতে সময় আছে। আর আচ্ছা। আমাদের বর্তমান যে প্রসেসে আমরা আগাচ্ছি সেটাকেও যদি আমরা কন্টিনিউ ধরে যাইতে পারি তাহলে আমরা ওভারঅল ওই 1300 কোশ্চেন গুলাকেই কিন্তু কভার আপ করে যাব। ঠিক আছে ভাইয়া। মানে তো গ্রুপে অনেকেই আসলে টেনশনে পড়ে গেছে যে কি করবে কি করবে, এই কারণে আর কি আমরা সবাই আমরা আসলে টেনশনে। আমার মনে হয় নভেম্বর জুলু ভাই কি আছেন? হ্যাঁ আছি, বলেন। নজরুল ভাই, আপনি আমাদেরকে এই ওনার যে আগের কোশ্চেনটা ছিল যে আমরা 1300 কোশ্চেন গোত্র করবো নাকি আমরা আচ্ছা নতুন কোশ্চেনে যাব, আচ্ছা এই বিষয়টা আচ্ছা, আপনি। আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে 1300 প্রশ্ন দেখ বা 1000 প্রশ্ন দেখ, এটা মোরাল লেস একই প্রশ্ন আসলে বিভিন্নভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেয়। তো আমার এখানে এটা মানে 1300 প্রশ্ন পাওয়ার পরে কারো ঘাবড়ানোর কিছু নাই। আর এটা মানে ওরকম প্রবলেমেরও কিছু নাই। এটা প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় দিছে, বাট একই জিনিস আছে। এক আর দুই নম্বর কাছে এখানে কিছু আছে ছবি সহ প্রশ্ন রয়েছে, এগুলো থাকে প্রশ্নের মধ্যে। ওই ছবিগুলো যদি দেখেন, ওই যে ইন্ডাক্টর ক্যাপাসিটার এগুলোর দেখানো হয়, তারপরে রেজিস্টার ক্যালকুলেশন এগুলোও থাকে। তো এগুলো আমার মনে হয় আগেও ওই যে 1300 কোশ্চেনের ভিতরে এগুলা মোরাললেস কমন থাকে। আর কিছু কিছু ট্রিকি প্রশ্ন থাকে, দেখবেন যে একই প্রশ্ন হয়তো আপনি জানেন ওইটার ডিফারেন্ট অ্যাঙ্গেলে দুইটা বা তিনটা প্রশ্ন করেছে। হ্যাঁ, এই যে এখন যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে এইগুলোও থাকে। তো সুতরাং এখন যে 1300 দিছে এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কোনো কারণ দেখি না। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আর আর আরেকটা কি যেন বলছিলেন, ইন্ডিয়া আলফা। জি, এই ব্যাপারে যে আমরা আমি আপনার কথাটাকে বলছি যে আসলে আমরা যদি ফাউন্ডেশনটাকে স্ট্রং করি বা মোটামুটি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের 1300 থেকে আসুক বা 2500 থেকে আসুক ওই ঘুরাই ফিরাই আসবে, এবং সেগুলোকে এক্স্যাক্টলি আমরা এক্স্যাক্টলি একটু মাথা ঠান্ডা করে আনসার গুলো করতে পারবো। এক্স্যাক্টলি, একদম ঠিক। যেহেতু অ্যামেচার রেডিওটা এটা একদিনের বা একটা ক্লাসের বিষয় না, এটা এমন না যে এআরএসবি থেকে আমরা 5টা বা 10টা সেশন করলাম, এই সেশনে আমরা একজনকে অ্যামেচার রেডিও মানে ফুল হ্যাম বানাই ফেললাম। ইটস নট পসিবল, ইটস এ প্যাশন। আর এটার সাথে লেগে থাকা, চর্চা করা, সবকিছু মিলাই আমাদেরকে আস্তে 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 ডে বাই ডে শিখতে হবে। আমরা শিখতে থাকবো, ভুলতে থাকবো, শিখতে থাকবো, ভুলতে থাকবো, এভাবে আমাদের সামনে আগাবে। একদম ঠিক। মুফিদ ভাই হাত উঠাইছেন, মুফিদ ভাই কিছু বলতে চান? প্লিজ। আমি ওই কথাটাই বলতে গেছিলাম। হাই এভরিওয়ান, আমার নাম হচ্ছে কি মুফিদ ইসলাম, আমার কল সাইন হচ্ছে সিয়েরা 2 ইন্ডিয়া মাইক।
ভাইয়া যে কোশ্চেনটা করেছেন যে 300 পড়বেন না 1300 পড়বেন, বেসিক্যালি আপনার এই 300 বলেন আর 1300 বলেন, 1300-র ভিতরে এই 300 কোশ্চেন অলরেডি আছে। সো আমরা এই 1300 যেহেতু ওখান থেকে দিয়েছে 1300, আমরা 1300ই কভার করবো, বাট এই মুহূর্তে আমরা 300 নিয়ে আছি। 300টাও বেসিক্যালি 1300রই কোয়েশ্চেন গুলো নিয়ে 1300 মানে কিছুই না। সো ডোন্ট ওয়ারি। এখানে যেটা হচ্ছে যে আমরা যেহেতু চেষ্টা করছি এখন পর্যন্ত যে আপনাদেরকে পুরা কোয়েশ্চেন গুলাকে খালি কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া না, কোয়েশ্চেনটা বলতে বেসিক্যালি কি বুঝিয়েছে সেটাকে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করছি, সো দ্যাট আপনাদের বেসটা দাঁড়িয়ে যায়, যেটা আমাদের ইন্ডিয়া আলফা বললেন একটু আগে যে আপনাদের ফাউন্ডেশন। সো ফাউন্ডেশনটা যেই মুহূর্তে আপনার দাঁড়িয়ে যাবে বা যেই মুহূর্তে আপনারা কনফিডেন্ট ফিল করবেন যে হ্যাঁ আমার ফাউন্ডেশন স্ট্রং, তখন যেটা হবে যে যেখান থেকেই কোয়েশ্চেন আসুক ডাজন্ট ম্যাটার, আপনার জন্য অ্যান্সার দেওয়াটা অনেক ইজি হবে। এন্ড ট্রিকি কোয়েশ্চেন থাকে অনেক বেশি, ট্রিকি কোয়েশ্চেন গুলো তখন আপনারা ধরতে পারবেন। থ্যাংক ইউ নজরুল ভাই। থ্যাংক ইউ। আর একই কথা আমিও বলতে চাই, আপনারা তো এখন একদম বিটিআরসির প্রশ্ন ব্যাংকটাই পেয়ে গেছেন, সুতরাং এটা নিয়ে আর মানে কোশ্চেন করারও কোনো অবকাশ নাই। আপনারা এইটাকেই জাস্ট ফলো করতে থাকেন এবং প্রশ্ন এর ভেতর থেকেই আসবে। তো ইন্ডিয়া আলফা আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ নভেম্বর জুলাই অ্যান্ড ইন্ডিয়া মাইক। আচ্ছা, আমাকে আজকে যে কোশ্চেন গুলা বলা হয়েছে যে অলরেডি 99 বা 100 পর্যন্ত অলরেডি কোশ্চেন কভার করেছে আমাদের আগে ব্রাভো কিলো এবং আদার্স। তো আমি 100 থেকে 150 পর্যন্ত যে কোশ্চেন গুলো গো থ্রু করবো, এই কোশ্চেন গুলোর ভিতরে ম্যাক্সিমাম কোশ্চেন যেটাকে আমি দেখছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি দেখছি এখানে ওহমস ল নিয়ে কথা বলা হচ্ছে, এখানে বেসিক কিছু ক্যালকুলেশনের বিষয় আছে যেগুলো একজন অ্যামেচার রেডিও যারা অপারেট করবে, বিশেষ করে যারা হোম ভিডিও নিয়ে কাজ করবে, ইলেকট্রনিক্স এ যাদের বেশি আগ্রহ আছে, তারা কাজ করতে চায় হাতে কলমে, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটা শিখতে থাকতে হবে, লং প্রসেস, কিন্তু আমরা এখন পরীক্ষার জন্য বেসিক কিছু শেখার চেষ্টা করব যে আমরা কিভাবে পরীক্ষাতে এগুলো মাথায় রেখে আনসার করতে পারি। তো ফার্স্টে আমি যদি 100 নম্বর কোশ্চেন থেকে যদি শুরু করি যে হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ক্যান বি ইউজ ফর ইম্পিডেন্স ম্যাচিং এট রেডিও ফ্রিকোয়েন্সিজ। তো এক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সির ইম্পিডেন্স ম্যাচিং করার জন্য আমাদের আসলে নিচে কোন ডিভাইসটা প্রয়োজন, এখানে বলা হচ্ছে অল অফ দিস চয়েস আর কারেক্ট। তো আমি বাকি অপশন গুলো আমি এখানে পাই নাই যে বাকি অপশন গুলো কি, বাট আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড এবিসিডি যে অপশনই থাকুক, আমি আমাদের মাথায় রাখতে হবে যে ইম্পিডেন্স অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্টের রেজিস্ট্যান্স যেটা থাকে, বাধা যেটা থাকে, রোধ যেটা থাকে, সেটাকে বলা হয় ইম্পিডেন্স। তো এই ইম্পিডেন্সকে যখন আমরা মেজার করি এই রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা ট্রান্সফরমারকে ইউজ করতে পারি, পাই নেটওয়ার্কস আছে, পাই নেটওয়ার্কস এর মাধ্যমে আমরা ইউজ করতে পারি, এবং ট্রান্সমিশন লাইন যেটা আমাদের এন্টিনার ট্রান্সমিশন লাইন থাকে সেখানেও লেন্থ ক্যালকুলেশন করে আমরা ইম্পিডেন্স মেজার করতে পারি। সো এক্ষেত্রে যদি এই তিনটাই যদি থাকে তাহলে আমরা বলবো অল অফ দিস অফ চয়েস আর কারেক্ট। আদারওয়াইজ আমি যদি সেখানে ট্রান্সফরমারকে পাই, আমি ট্রান্সফরমার মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ সার্কিটের ইম্পিডেন্সকে ম্যাচ করতে পারি, বা পাই নেটওয়ার্ক যদি থাকে পাই নেটওয়ার্কটুকু আমি সিলেক্ট করতে পারি, অথবা ট্রান্সমিশন লাইন যদি থাকে সেক্ষেত্রেও আমি সিলেক্ট করতে পারি। আর যদি তিনটাই যদি থাকে তাহলে আমি বলবো অল অফ দিস চয়েস আর কারেক্ট। সো দিস কোশ্চেন সর্টেড। দেন এইখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে ইম্পিডেন্সটা কি জিনিস। ইম্পিডেন্স আমরা সাধারণত রেজিস্ট্যান্সটা দেখছি, রেজিস্ট্যান্সটা আমরা এসি কারেন্ট বা ডিসি কারেন্টের ক্ষেত্রে বা কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা রেজিস্টরের রেজিস্ট্যান্সটা, রোধটাকে আমরা চিন্তা করি, সেটা এসি এবং ডিসি দুইটার ক্ষেত্রে কাজ করে, কিন্তু ইম্পিডেন্স অনলি ওয়ার্ক অন অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি। সো এটা সেম অ্যাজ রেজিস্টর বাট নট রেজিস্টর বা রেজিস্ট্যান্স, ইটস অনলি ওয়ার্ক ফর অল্টারনেটিং কারেন্ট, তো যেখানে রেডিও ফ্রিকোয়েন্সি জড়িত। তো এটা জাস্ট এতটুকু মনে রাখলে বা এতটুকু মাথায় রাখলে আমি এমপিডেন্স সম্পর্কে যে সমস্ত কোশ্চেন গুলো আসবে সেটুকু বুঝতে পারবো যে এখানে আমার রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই রেডিও ফ্রিকোয়েন্সি রিলেটেড এবং অল্টারনেটিং কারেন্ট রিলেটেড, অনলি এসি নট ডিসি। নাম্বার 2, 101, what is the correct formula for Ohm's law? Again, অবশ্যই ভি ইকুয়াল টু আই আর অথবা আর আই। আর আই মুখস্থ করতে যদি বা মনে রাখতে যদি কষ্ট হয় তাহলে আই আর মনে রাখলেও কোনো সমস্যা নাই। ভি ইকুয়াল টু আই আর। সো হোয়াট does mean by this VIR? So V for voltage, R for resistor,
বা রেজিস্ট্যান্স অ্যান্ড আই ফর কারেন্ট। সো আমরা ওহমস লর এই ফান্ডামেন্টাল একটা সূত্র, এটাকে আমাদের সারা জীবন আমরা যতদিন বাঁচবো আমাদেরকে মাথায় রাখতে হবে, ভি ইকুয়াল ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তো এই ফর্মুলাটাই যদি আমার থাকে, আমরা সবসময় একটা, এখানে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি এখন বলি। ভি কে আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করব, ট্রায়াঙ্গেল চিন্তা করে ভি কে আমরা উপরে রাখবো। লাইক আমি আমার স্ক্রিনটা যদি দেখা যায়, আমি জানি না, এখানে পেইন্টে আমি একটা ট্রায়াঙ্গেল নিই। ট্রায়াঙ্গেল কোথায় পাবো? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল নেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা সূত্র করলাম, করার পরে এটা সিম্পলি আমি দিয়ে দিব যে এখানে ভি, এটাকে মাথায় রাখতে হবে, ভি হয়তো বড় হাতের বোঝাটা মুশকিল, ভি দেখতে পাচ্ছি? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, ভিজিবল। ওকে, সো এটাকে আমরা সবসময় মাথার ভিতরে নিয়ে রাখবো যে ভি উপরে থাকবে এবং দেন আমরা আই নিচে এবং আর একটা এই পাশে আর। তো আমরা জাস্ট শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটাকে আমরা মাথায় রাখবো, আর কোনো কিছু আমাদের মাথায় রাখার দরকার নাই। ভি উপরে আর পাশে আই আর, ভি ইকুয়াল টু আই আর। সো আমি যদি এই ফর্মুলাটুকু যদি আমি আমার ভিজুয়ালাইজেশনে মাথার ভিতরে রাখতে পারি, পরীক্ষা হলে রাখি, বা আমি আমার সারা জীবনে যদি আমি আমার মাথায় রাখি, তাহলে আমার ওহমস ল সর্টেড। সো ভি ইকুয়াল টু, আমি যদি ভোল্টেজ বের করতে চাই, ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। আমি যদি কারেন্ট যদি আমার জানতে চাওয়া হয় যে কারেন্ট সমান, তাহলে কি হবে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। আমি যদি বলি যে আমার রেজিস্ট্যান্স জানতে চাই, আমার ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া আছে, তাহলে রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভবিষ্যতে আমরা আরো ক্রিটিক্যাল ফর্মুলা যদি পাই, সেগুলো আমরা পরে সর্টেড করবো, বাট ওহমস ল এর এই ফর্মুলা আমাদের সারা জীবন মাথায় রাখতে হবে, আর এই ট্রায়াঙ্গেলটা আমাদের মাথায় রাখতে হবে। এতেই আমাদের যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলার অনেক কোশ্চেনেরই সলিউশন আসবে। সো অবভিয়াসলি হুইচ ইজ দ্য কারেক্ট ফর্মুলা অফ ওহমস ল? আমি এখানে আই আর দিই বা আর আই বলি, আই কে এই পাশে ডান, লেফট সাইড রাইট সাইড যে পাশেই নিই, ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় এই দুটো কোশ্চেনে কোনো প্রশ্ন নাই। সেকেন্ড, it's a bit tricky. 102. Which measurement of the AC signal is equivalent to a DC voltage of the same value? এইখানে কোশ্চেনটা ট্রিকিটা হচ্ছে এরকমের যে আমি এসি অল্টারনেটিং কারেন্টের সিগন্যালকে কোন ভাবে মেজার করলে ডিসি বা ডাইরেক্ট কারেন্টের ভোল্টেজের সেম হবে। তো এখানে স্বাভাবিকভাবে আমরা জানি যে ডিসি ভোল্টেজ বা ডাইরেক্ট কারেন্ট সবসময় লিনিয়ার থাকে, কিন্তু অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজ তা সময়ের সাথে আমরা ফেজের সাথে প্লাস মাইনাস হয়, কম বেশি হয়। তাহলে আমরা এটাকে যদি অল্টারনেটিং কারেন্ট যদি আমরা প্লাস মাইনাস ধরি, তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করতে গেলে অবশ্যই কম বেশি হবে, অর্থাৎ পিক ভোল্টেজটা কত থাকবে সেটার উপরে মেজার করতে গেলে সেম হবে না। তাহলে কি একটা ওয়ে আছে বা কোন ওয়ে আছে যেভাবে আমরা ডিসি ভোল্টেজ এবং এসি সিগন্যালকে একইভাবে মেজার করতে পারবো? সেক্ষেত্রে আমরা অবশ্যই আরএমএস ভ্যালু কে চুজ করব এবং আরএমএস ভ্যালু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো আরএমএস ভ্যালুটা কি? আরএমএস ভ্যালুটা হচ্ছে রুট মিন স্কোয়ার। এইখানে অ্যাডিশনাল ইনফোতে আমরা সাইন ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালুর একটা সূত্র দেওয়া আছে, পিক ডিভাইডেড বাই √2 ইন্টু 0.707 ইন্টু পিক। সো আমি আমার যে এসি সিগন্যালের অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট সিগন্যালের যে পিক ভোল্টেজটা পাচ্ছি, সেই পিক ভোল্টেজটাকে আমি ভাগ দিচ্ছি √2 ইন্টু 0.707। এটাকে মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে 1/2 অর্থাৎ হাফের আমরা যদি রুট করি, তাহলে সেক্ষেত্রেও 0.707 আসবে ইন্টু পিক।
সো এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু ফর্মুলা। তো এটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের ক্যালকুলেশন করে বা এখন আমাদেরকে এগুলো প্রুভ করে দেখতে গেলে আমরা যারা হ্যাবিচুয়ালি মানে প্যাশনেটলি যারা এটার পিছনে কাজ করতে চাই তারা দেখতে পারবো, আদারওয়াইজ মুখস্থই করতে হবে। যে এই ক্ষেত্রে আমরা অবশ্যই আরএমএস ভ্যালু যেটা থাকবে সেই ভ্যালুটাকে মেজার করলে আমরা অল্টারনেটিং কারেন্টের সিগন্যাল এবং ডিসি ভোল্টেজের সিগন্যালটাই আমরা সেম ভ্যালু পাবো। দেন 103 আসছে what is current in the primary winding of a transformer called if no load is attached to the secondary? So magnetizing current is the correct answer. So এখানে আমাদের যেটা জানতে হবে, এটা আমাদের ট্রান্সফরমারের উপর কোশ্চেন করা হচ্ছে। হ্যালো, তো এই ট্রান্সফরমারের উপরে যখন কোশ্চেন আসছে ট্রান্সফরমারটাকে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটা বেসিক ধারণা থাকাটা ভালো। তো ট্রান্সফরমারের যখন কাজ করে ট্রান্সফরমারের ভিতরে এমন কোনো ডিরেক্ট ওয়্যার থাকে না যে আমি কারেন্ট এই পাশ থেকে ইন করলাম ওই পাশ থেকে আউট হবে। সো ট্রান্সফরমার অলওয়েজ কোরের মাধ্যমে কাজ করে, যেখানে দুইটা আলাদা আলাদা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমেই, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে এটাকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সিস্টেমে ট্রান্সফরমারে একটা কোর থেকে আর একটা কোর, বা এখানে যেটাকে আমরা বলতেছি প্রাইমারি ওয়াইন্ডিং, এই প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ট্রান্সফার হয়। তো এখানে কিন্তু আমরা একটা টাইম দুইটা কোশ্চেনের অ্যান্সার পাই যাচ্ছি যে আসলে ট্রান্সফরমার প্রাইমারি উইন্ডিং থেকে সেকেন্ডারি উইন্ডিং এ কিভাবে ইলেকট্রিসিটি ট্রান্সফার হয়। সো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সিস্টেমে ট্রান্সফার হয়। সেকেন্ড, যদি আমার সেকেন্ডারি উইন্ডিং এ কোনো লোড না থাকে, অর্থাৎ সেটা যদি ওপেন সার্কিট হয়, যদি এখানে বলা আছে ইফ নো লোড, সো এখানে নো লোডের পরিবর্তে যদি বলা হয় যদি এটা ওপেন সার্কিট হয়, ঘাবড়ানোর কোনো কিছু নয়, ওপেন সার্কিট এন্ড নো লোড ইজ সেম। সো ইট উইল বি ম্যাগনেটাইজিং কারেন্ট। সো ম্যাগনেটাইজিং কারেন্ট কেন হয়? যখন আমি ইনপুট দিচ্ছি কিন্তু কোনো আউটপুট দিচ্ছি না, সো এই কারেন্টটা আমার ব্যাক থ্রু করবে। এই ব্যাক থ্রুটা যাতে আমার প্রবলেম না করে ট্রান্সমিশন লাইনে, এই জন্য আমার ওই কোরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটাই বেসিক্যালি ম্যাগনেটাইজিং কারেন্ট বলা হচ্ছে। সো additional info, it's typically small and reactive, not contribute to power transfer. So এটা এতটাই ছোট একটা ম্যাগনেটাইজিং কারেন্ট তৈরি করে ওখানে একটা, যে এটা আমার পরের যে সেকেন্ডারি কোরটা আছে সেই কোরে পাওয়ার ট্রান্সফার করে না। সো আমরা এই একটা কোশ্চেন থেকে ট্রান্সফরমারের বেসিক যতটুকু জানলাম যে কিভাবে একটা প্রাইমারি কোর, প্রাইমারি ওয়াইন্ডিং বা প্রাইমারি কোর থেকে সেকেন্ডারি কোর বা সেকেন্ডারি ওয়াইন্ডিং এ আমার ইলেকট্রিসিটি ট্রান্সফার করে, ইট উইল বি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সিস্টেম। এন্ড যদি আমার ওপেন সার্কিট থাকে, সেকেন্ডারি উইন্ডিং এ কোনো লোড না থাকে, বা এটা যদি ওপেন সার্কিট থাকে, তাহলে সেটা কি করবে? ম্যাগনেটাইজিং কারেন্ট কাজ করবে। দেন আমার 104 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ 300 ohms রেজিস্টর ইন প্যারালাল। তো আমি এই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে দিব না, কারণ আমার এইখানে যতগুলো এই 50টা কোশ্চেনের মধ্যে বেশ কিছু কোশ্চেন আমার এই ধরনের আছে যে সিরিজ করলে কত হবে, বা সরি প্যারালাল করলে কত হবে। আমি এক্ষেত্রে যারা আমার এইখানে অ্যাটেন্ড আছে তাদের সবাইকে বলবো, আমার যারা ক্যান্ডিডেট বা যারা অ্যামেচার রেডিওতে ইলেকট্রনিক্সে বেশি আগ্রহী, অ্যামেচার রেডিওতে শখের জন্য আসতেছে, প্র্যাকটিস করবেন। এই ইলেকট্রনিক্স এর বেসিক ফান্ডামেন্টাল গুলো অবশ্যই আমাদেরকে বিল্ড আপ করে নিতে হবে এবং মুখস্থ করার মতো করেই করে দেন প্র্যাকটিস করতে হবে। যে আমরা যদি কোনো রেজিস্টর বা রেজিস্ট্যান্সকে, রেজিস্ট্যান্স বলতে আমি রেজিস্টর বলতেছি, রেজিস্টরকে যদি আমরা সিরিজে যোগ করি তাহলে সেটা বাড়ে, কিন্তু আমি যদি প্যারালালি যোগ করি তাহলে সেটা তার হাফের সাথে যোগ হয়। অর্থাৎ আমার এখানে 10টা 3টা 100 ohms এর রেজিস্টর আছে প্যারালালি। তো তাহলে যদি আমার 100 ohms থাকে 1/R1 রেজিস্টর 1, তাহলে 1/100 প্লাস 1/100 এগেন প্লাস 1/100 এগেন। সো আমার টোটাল ক্যালকুলেশন করলে 3/100। সো 3/100 এ কি হবে? আমার 33 ohms হবে। সো প্যারালালি কমে, প্যারালালি বাড়ে না। প্যারালালি যদি আমি যোগ করি তাহলে সেটা কমবে, প্রপোর্শনালি কমবে। আর যদি আমি সিরিজে যোগ করি রেজিস্টরকে তাহলে সেটা
বাড়বে। সো আমি সেম এই একই কথাই যদি বলি যে টোটাল রেজিস্ট্যান্স অফ 300 ওহমস রেজিস্টার ইন সিরিজ, তাহলে কি হবে? কেউ একজন বলতে পারবে? হ্যালো, ওকে। সো এটা হবে 300 ওহমস। যখন আমরা এই 100 ওহমস কে আমরা সিরিজে যোগ করব তখন এটা হবে 300 ওহমস, বাট আমরা যখন এটাকে প্যারালাল করতেছি তখন এটা আসতেছে 33.3 ওহমস। তো আমি সেম এই একই ভাবেই পরের ক্যালকুলেশন গুলো এই একই ভাবেই আসতেছে যে what is the value is resistor if three equal value resistor in parallel produce 100 ohms in resistance and the same three resistor in series produce 450 ohms। এখানে আমি যে ক্যালকুলেশন করে এখন দেখানো এই ম্যাথমেটিক্স এর বিষয়গুলোকে আসলে বোর্ডে লিখে দেখাতে পারলে সবচেয়ে বেশি বেটার হইতো, বাট এক্সট্রিমলি সরি যে সেই সুযোগ আমার এই মুহূর্তে এখানে নাই। তো আমরা ওই একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি যে আমরা রেজিস্টরকে সিরিজে যোগ করলে বাড়বে এবং প্যারালালি 1 বাই রেজিস্টার অর্থাৎ হাফ হবে বা প্রপোর্শনাল হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার 100 ওহমস, যেখানে যেহেতু আমার এখানে বলতেছে 50 ওহমস এবং এখানে বলছে সিরিজে যোগ করলে 450 হবে। সো সিরিজে যোগ করলে সেম তিনটেই যদি সেম রেজিস্টার হয় তাহলে 150 150 ইন্টু 3 মানে হচ্ছে 450। আবার আমি যদি 150 ওহমস এর তিনটা রেজিস্ট্যান্স কে সেম যদি আমি নিয়ে আসি তাহলে সেটা 50 তে আসবে। তো 150 উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এই কোশ্চেন গুলা ওই সিম্পল একই জিনিস মাথায় রাখতে হবে যে রেজিস্টর সিরিজে যোগ করলে বাড়ে আর প্যারালালি যোগ করলে প্রপোর্শনালি কমে। বাট সেম একই জিনিস পরবর্তীতে আবার আরো এই সেম রিলেটেড কোশ্চেন আসবে, আমি একবারেই বলি, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটর। রেজিস্টরের ক্ষেত্রে আমরা যেভাবে সিরিজে যোগ করে একসাথে বাড়াচ্ছি এবং প্যারালালি যোগ করে প্রপোর্শনালি কমাচ্ছি, ক্যাপাসিটর ঠিক তার উল্টাটা কাজ করে। ক্যাপাসিটরকে যদি আমরা সিরিজে যোগ করি তাহলে সে প্রপোর্শনালি কমে, আর যদি আমি প্যারালালি যোগ করি তাহলে সে বাড়ে। তো এটা মাথায় রাখতে হবে যে রেজিস্টর এবং ক্যাপাসিটরের ভিতরে পার্থক্যটা, যে আমি ক্যালকুলেশনটা কিভাবে করব। তো নেক্সট 106 নম্বর কোশ্চেনে হোয়াট ইজ দ্য টার্ন রেশিও অফ ট্রান্সফরমার ইউজ টু ম্যাচ an audio amplifier having a 600 ohms output impedance to a speaker having a 4 ohms impedance? তো এগেন এটা আমার আসতেছে ট্রান্সফরমার রিলেটেড কোশ্চেন অডিও অ্যাম্প্লিফায়ার এর ক্ষেত্রে, যার আউটপুট ইম্পিডেন্স থাকতেছে 600 ওহমস, কিন্তু আমার স্পিকারের ইম্পিডেন্স বা রেডিও ফ্রিকোয়েন্সির যে বাধাটা থাকতেছে, রেজিস্ট্যান্স তো আমি বলবো না, বাট এটা ইটস লাইক এ রেজিস্ট্যান্স ফর অল্টারনেটিং কারেন্ট ফর রেডিও ফ্রিকোয়েন্সি ইটস 4 ওহমস। তাহলে কি হবে, এখানে একটা সূত্র থাকে, সেই সূত্রটা কি করে, একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে, তার প্রাইমারি উইন্ডিং এ যতটা প্যাচ থাকবে, আমরা কে প্যাচ বলি বাংলাতে, আমরা বলি ট্রান্স, যতটা ট্রান্স থাকে আমার সেকেন্ডারি যে উইন্ড থাকে বা সেকেন্ডারি যে কোর থাকে সেখানেও প্রপোর্শনালি ট্রান্স গুলা একটা রেশিও থাকে। সেই রেশিও গুলাকে আমরা যদি হিসাব করি, সেই হিসাবে এখানে ফর্মুলাটা হচ্ছে ট্রান্স রেশিও হচ্ছে √/z প্রাইমারি ডিভাইডেড বাই z সেকেন্ডারি। সো √/প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি যদি হয় তাহলে আমার প্রাইমারি কত ছিল, ওহম ছিল 600, আমার এখানে সেকেন্ডারিতে আছে বা আমার স্পিকারের ইম্পিডেন্সে আছে 4, তাহলে √/150। সো এটা আমার অ্যান্সার আসবে 12.2:1। এগেইন মাথায় রাখতে হবে যখনই রেশিও বলবে, রেশিও মিন্স আমার সবসময় ইস টু বা ক্লোন চিহ্ন দিয়ে ভ্যালুটা আসবে যে এত টু এত, অর্থাৎ প্রাইমারিতে যদি আমার এক্স ভ্যালু থাকে তাহলে আবার সেটার সেকেন্ডারিতে ওয়াই ভ্যালু কত হবে। তো আমার এখানে প্রাইমারি বা আমার আউটপুট ইম্পিডেন্স যেটা আছে সেটা 600 হলে আমার ট্রান্স রেশিও হবে কত, 12.2:1।
তো বেসিক্যালি আমাদের ট্রান্সফরমারের উপরে যদি আমরা আরো ডিটেলস জানতে পারি তাহলে সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন গুলো জানি না নেক্সট 50টার ভিতরে আছে কিনা, বাট যদি থাকে তাহলে সেটা সলভ হবে। যেমন আমরা প্রথমে জানছি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে আমার ইলেকট্রিসিটি ট্রান্সফার হচ্ছে, কিন্তু কি রেশিওতে হচ্ছে, আমরা ভোল্টেজ কমাচ্ছি কিভাবে, বাড়াচ্ছি কিভাবে। যদি আমার প্রাইমারি কোর বা ওয়াইন্ডিং এর ট্রান্স আমার সেকেন্ডারি থেকে বেশি হয় এবং সেকেন্ডারিতে যদি প্রাইমারি থেকে কম হয় তাহলে সেটাকে আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ সেখানে আমার হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নিয়ে আসছে। ট্রান্সফরমার কত রকমের কোশ্চেনটা চলে আসে। ট্রান্সফরমার বেসিক্যালি 3 রকমের থাকে, একটা থাকে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা থাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার, আরেকটা থাকে যেটাকে বলে ইম্পিডেন্স ট্রান্সফরমার বা লিনিয়ার ট্রান্সফরমার, যেখানে আমার ভোল্টেজকে বা কারেন্টকে কমও করে না বেশিও করে না, সমানে রাখে, সেটা ইম্পিডেন্স ট্রান্সফরমার। এই জিনিসগুলো, এই বেসিক গুলো আমাদের মাথার ভিতরে থাকতে হবে বা আমাদেরকে নিজেরা আর একটু স্টাডি করে গেইন করতে হবে, নলেজ বাড়াইতে হবে। আর যদি কখনো কোথাও বুঝতে সমস্যা হয়, আমাদের সিনিয়র যারা আছে বা আমরা যারা আছি যতটুকু পারি, উই উইল অলওয়েজ ওয়েলকাম। Then again, what is the capacitance of 300 microfarad capacitor connected in series? Again, যেটা আমি এর আগে বলে আসছি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যদি সিরিজ করি তাহলে সেটা ক্যাপাসিটর কি হয়, কমে, প্রপোর্শনালি কমে, 1/ক্যাপাসিটর। সো আমি যতগুলাকেই ক্যাপাসিটর যোগ করব ততগুলা, সো 100 1/100 1/100 1/100, সো 3/100 হইলে কত আসবে, 3.3 মাইক্রোফ্যারাড আসবে। যেহেতু আমরা এটা ক্যাপাসিটরকে আমরা সিরিজে যোগ করলে আমাদের কমে যাবে, কিন্তু আমি যদি এটা প্যারালাল করি তাহলে কিন্তু আবার 300 মাইক্রোফ্যারাডে চলে যাবে। What component should be added to a capacitor in a circuit to increase the circuit capacitance? যেটা আমি একটু আগেই বললাম যে কিভাবে আমরা ক্যাপাসিটরকে সার্কিটে যোগ করলে সার্কিটের ক্যাপাসিটেন্স বাড়বে। আমি যদি সেটাকে প্যারালালি কানেক্ট করি তাহলে আমার ক্যাপাসিটেন্স বাড়বে। আমার মনে হয় আমার ওই বেসিক যেগুলো বলছি যে রেজিস্টর সিরিজে বাড়ে আর প্যারালালি কমে, ক্যাপাসিটর ঠিক তার উল্টা। ওই এতটুকু মনে রাখলেই অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার এখানে চলে সলভ হয়ে যাবে। What component should be added to an inductor in a circuit to increase the circuit inductance? An inductance is series. So inductor কি করে, ইন্ডাক্টর কেন ইউজ করা হয়, আমরা সেই কোশ্চেনে যদি আমরা যাই বা সেইগুলো যদি আমরা যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আবার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ইলেকট্রনিক্স এর যে কম্পোনেন্ট গুলো আছে, অর্থাৎ রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর বা এগুলোর যে ফেনোমেনা গুলো আছে, রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, এগুলো সম্পর্কে আমাদেরকে আলাদা আলাদা ভাবে ক্লাস নিতে হবে বা জানতে হবে। তো ইন্ডাক্টরকে আমরা এতটুকুই জানি যে ইন্ডাক্টর অ্যাজ লাইক সিরিজে যোগ হয় আর প্যারালালে কমে। So next, what is the total resistance of a 100 ohms, a 20 ohms and 50 ohms resistor in parallel? রেজিস্টার 50 যদি আমরা প্যারালালি করি তাহলে সেটা অবশ্যই কমবে, এবং প্যারালাল করার সিস্টেম হচ্ছে প্রপোর্শনালি 1/10 প্লাস 1/20 প্লাস 1/50, টোটাল মিলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 0.17। সো 17 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে এটা আসবে 5.9 ohms। সো আমরা মনে হয় ক্যালকুলেটর ইউজ করতে পারবো, বাট নন সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলো ইউজ করতে দিবে। তো এগুলো আমরা ক্যালকুলেটর ইউজ করে সহজে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। জাস্ট আমাদেরকে ওই বেসিকটা মাথায় রাখতে হবে যে এগেইন রেজিস্টর সিরিজে বাড়বে, যোগ হবে সবগুলা, আর যদি প্যারালাল থাকে দেন 1/রেজিস্টর, যোগ হবে সবগুলোর 1/রেজিস্টর ভ্যালু, 1/রেজিস্টর ভ্যালু করে। What is the approximate junction threshold voltage in a silicon diode? 0.7 volt. Why 0.7 volt? 0.7 volt এখানে মুখস্থ করা ছাড়া কিছু করার নাই, আই এম সরি। কারণ সিলিকন যে ধাতু, সিলিকন ধাতুর মাধ্যমে যে সমস্ত ডায়োড গুলো বা ইন্টিগ্রেটেড সার্কিট গুলো তৈরি করা হয়, এই সার্কিট গুলোকে অ্যাক্টিভ করার জন্য, এই সার্কিট গুলোকে কাজ করার জন্য আমাদের 0.5 থেকে 0.7 ভোল্টের
একটা কারেন্ট ওই ইলেকট্রিক আইসি বা ওই ডায়োডের মধ্যে আলাদা পাস করতে হয়, বা ওই ডায়োডকে অ্যাক্টিভ হইতেই কাজ অ্যাক্টিভ করার জন্যই প্রোভাইড করতে হয়। সো এটার উত্তর হবে 0.7, বা 0.7 এর থেকে বেশি হলে তখন আবার 0.7 ওভার অ্যাক্টিভ করবে, বাকিটা ও পাস করে দিবে। সো দিস ভোল্টেজ ড্রপ ইজ ক্রিটিক্যাল ইন রেকটিফায়ার এন্ড সুইচিং সার্কিট। সো সিলিকন সার্কিটের জন্য আমার 0.7 ভোল্ট, এটা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। Which element of a triode vacuum tube is used to regulate the flow of electron between cathode and plate? Again, মনে রাখা ছাড়া কিছু করার নাই, control gauge. The control gauge modulates electron flow controlling amplification in a triode. Triode where foundation in early radio amplifier. So আমাদের এখানে triode থাকবে না, বাট আগের যে সমস্ত রেডিও অ্যাম্পলিফায়ার গুলো ছিল সেগুলোতে ট্রায়োডকে ইউজ করা হইতো, এবং সেগুলো কন্ট্রোল গ্রিড মডুলেটরের মাধ্যমে ইলেকট্রনকে ফ্লো করতো, যেটা ভ্যাকুয়াম টিউব। বাট আমরা এখন ভ্যাকুয়াম টিউব ইউজ করি না, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে আমরা এখন ইউজ করি ফেড বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর আমরা প্রথমে ভ্যাকুয়াম টিউব ছিল, পরবর্তীতে ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে। তো ট্রানজিস্টর কাকে রিপ্লেস করছে? ভ্যাকুয়াম টিউবকে রিপ্লেস করছে। তো এই জিনিসগুলো আমরা যদি একটু ইলেকট্রনিক্স এর ইতিহাসকে আমরা যদি জানি, তাহলে আমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার চলে আসবে। এবং পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সলিড স্টেট ডিভাইস আর মোস্ট লাইক এ ভ্যাকুয়াম টিউব ইন ইটস জেনারেল ক্যারেক্টারিস্টিক্স? এগেন ইটস ফেড, I mean fed field effect transistor. Field effect transistor mimic vacuum tube with high input impedance and output voltage. তো আমরা এখন বর্তমান সময়ে যে সমস্ত রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার বা আরএফ অ্যাম্পলিফায়ার এবং মিক্সার গুলো ইউজ করি, সেগুলো সবগুলোতেই ফেড কম্পোনেন্ট ইউজ করা হয়, যেটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটা হইতে পারে মসফেট বা আর যে ফেড, বিভিন্ন ধরনের ফেড থাকে, বাট যেটাই থাকুক অবশ্যই সেটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফেড। ফেড সার্কিটের মাধ্যমে আমরা আরএফ অ্যাম্পলিফায়ার গুলো এবং মিক্সার গুলো এখনকার সময় তৈরি করি। যারা হোম ভিউ আছে তাদেরকে আরো বেশি এগুলো নিয়ে ঘাটতে হবে বা জানতে হবে। হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যালাউয়েবল ডিসচার্জ ভোল্টেজ ফর ম্যাক্সিমাম লাইফ অফ এ স্ট্যান্ডার্ড 12 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি? আমরা সবাই জানি যে একটা 12 ভোল্টের ব্যাটারি যদি আমরা নিয়ে আসি, লিড অ্যাসিড ব্যাটারি যদি নিয়ে আসি, তাহলে সেটা কাজ করতে থাকবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে মিনিমাম অ্যালাউয়েবল, আমি যখন মিটার দিয়ে মাপবো যে আমার এটা 12 ভোল্ট আছে কিনা, তাহলে সেটা মিনিমাম কত থাকলে এটা কারেন্ট পাস করতে পারবে, ইলেকট্রিসিটি পাস করতে পারবে বা কাজ করবে। সো এটা 10.5 ভোল্ট, এটা মনে রাখতে হবে। সো 10.5 ভোল্টের নিচে যদি কোনো লিড অ্যাসিড ব্যাটারিতে শো করে, তাহলে সেটা আর প্রপারলি ইলেকট্রিসিটি পাস করতে পারবে না বা কাজ করবে না। সো এটার ব্যাটারি লাইফ ওভার, we have to change that battery. আমরা অলরেডি 14টা কোশ্চেন ডিসকাস করছি। Which of the following is the most commonly used digital logic family of integrated circuit? Most commonly used digital logic family. Digital logic family কোন সার্কিটটা আমরা সবচেয়ে বেশি ইউজ করতেছি? সো বর্তমান টেকনোলজিতে ডিজিটাল লজিক ফ্যামিলির ভিতরে যতগুলো সার্কিট আছে, আমরা এখন বর্তমানে সিমস অর্থাৎ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর যেটা আছে সেটাকেই ইউজ করা হয়, কারণ এটা পাওয়ার কনজাম্পশন অনেক কম এবং অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে মডার্ন ডিজিটাল যে সার্কিট গুলো পাওয়া যায় সেগুলোতে এই সিমস গুলো ইউজ করা হয়, ইভেন কম্পিউটার, রেডিও, ইলেকট্রনিক্স, নেভিগেশন সিস্টেম সবখানেই। তো রেডিও ইন্টারফেস গুলোতেও সিমস কে ইউজ করা হয়। সিমস স্ট্যান্ড ফর কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ইটস এ MOS. Which type of integrated circuit is an operational amplifier? তো কোন ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট মিন্স যদি বলা হয় which type of IC, ঘাবড়ানোর কিছু নাই, এটা কোন ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি is an operational amplifier. Operational amplifier এর জন্য কোন ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট? এটা অ্যানালগ অ্যাম্পলিফায়ার এর জন্য আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার বলছি, প্রসেসিং অ্যানালগ সিগন্যাল ফর অ্যাম্পলিফিকেশন এন্ড ফিল্টারিং।
তো আমরা রেডিও ফ্রিকোয়েন্সি যেহেতু আমরা অ্যানালগ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি, অল্টারনেটিভ কারেন্ট নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমাদের অ্যানালগ আইসিটাই কাজ করবে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। ডিজিটালটা নিয়ে আমরা এখনো কাজ শুরু করতেছি না, বা পরবর্তীতে করা যাবে, বাট তারপরও ডিজিটালটাকে নিয়েও যদি আমরা কাজ করি, যখন আমরা সিগন্যাল অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে চলে আসে, তখন আবার সেই ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগেই কনভার্ট করা হয়, যেটাকে আমরা ডিএসসি বা ড্যাক বলি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। সো কনভার্টারের মাধ্যমে আবার অ্যানালগে নিয়েই সেটা অ্যাম্পলিফিকেশন বা ফিল্টারেশন করা হয়। এগুলো সবকিছু নিয়ে আলাদা আলাদা ভাবে ডিসকাস করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর অনেকগুলো ক্লাসের প্রয়োজন, যে অ্যাম্পলিফিকেশন, ফিল্টারিং সিস্টেম, ব্যান্ড পাস ফিল্টার, বেস ব্যান্ড ফিল্টার, অনেক ফিল্টারের বিষয় আছে, মিক্সচারের বিষয়। Which of the following might be used to process signals from the balanced modulator and send them to the mixer in a single sideband phone transmitter? A filter select the desired sideband from the balanced modulator output before mixing. So which of the following, তাহলে আমরা কোন জিনিসটা, ফলোইংটাকে আমরা বাদ দিই, যে আমরা কোন প্রোডাক্টটাকে মাইট বি ইউজ করা যাইতে পারে আমাদের ব্যালেন্স মডুলেটরের জন্য সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে? অবশ্যই ফিল্টার। যে কোনো সাইড ব্যান্ডের ক্ষেত্রে বা যে কোনো ব্যালেন্স মডুলেটরের আউটপুটকে আমি যদি ডিজায়ার সাইড ব্যান্ডে দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে ফিল্টার করে যতটুকু আমি দিতে চাই ততটুকু ফ্রিকোয়েন্সি আমাকে দিতে হবে বা সিগন্যাল দিতে হবে। সো এই জন্য আমরা ফিল্টারকে ইউজ করব, যেটা একটু আগে বলছিলাম, যে আমাদের পাস ব্যান্ড ফিল্টার, বেস ব্যান্ড ফিল্টার, সাইড ব্যান্ড ফিল্টার, প্রচুর পরিমাণে ফিল্টার আছে, সেই ফিল্টার গুলো আমাদের জানতে হবে। সো crystal or mechanical filter ensure clean SSB signals. So here SSB means single sideband signals. Sideband দুই রকম আছে, সিঙ্গেল সাইডব্যান্ডও আছে, ডাবল সাইডব্যান্ডও আছে। সো ক্লিন সিঙ্গেল সাইডব্যান্ড যদি আমি চাই, তাহলে সেক্ষেত্রে ক্রিস্টাল এবং মেকানিক্যাল ফিল্টার গুলো ইউজ করা হয় এবং সেটা ক্লিন ভাবে সিগন্যালটাকে এনশিওর করতে পারে। আর সাইড ব্যান্ডের ভিতরে আবার আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, সো সাইড ব্যান্ডের উপরে আলাদা ক্লাস, that will discuss later. What portion of the AC cycle, alternating current cycle, is converted to DC by direct current by a half wave rectifier? তো আমি যখনই দেখতেছি যে আমার হাফ ওয়েভ বলা হচ্ছে, হাফ ওয়েভ মিন্স আমার ফুল ওয়েভ মিন্স 360 ডিগ্রি। সবসময় একটা ওয়েভ বা আমার অল্টারনেটিং কারেন্ট 360 ডিগ্রিতেই আসবে। সো 360 ডিগ্রি যখন আমি হাফ ওয়েভ বলতেছি, তাহলে আমার সেটা মাথায় রাখতে হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি সেটা হইতে পারে প্লাস বা হইতে পারে মাইনাস, কিন্তু 180 ডিগ্রি। So a half wave rectifier conduct during one half 180 degree of the AC cycle, alternating current cycle, produce pulse DC. তো বাকি যে হাফটা আসছে, সেই হাফটা তখন আমার এসি সাইকেলের বাকি হাফটা আমার ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। সো এটা আমার খুব একটা এফিশিয়েন্ট হয় না। Which portion of AC cycle is converting to DC cycle? Full wave. Full wave means again আমি বলছি আগে 360 degree, so it's 360 degree, কারণ alternating current always goes 360 degree. So what is the output of a two input NAND gate given both input are 1? Fantastic. It's not NAND. আমরা যদি বলি it's not AND gate. Two input not AND gate given both input are 1. তো আমি যদি একটা NAND গেটের দুইটা ইনপুটেই আমি 1 দিই, তাহলে তার আউটপুট কি হবে? আমরা জানি AND গেটের যদি দুইটা ইনপুটেই 1 দেওয়া হয়, তাহলে আমার আউটপুট 1 হবে। কিন্তু তার উপরে যদি আমি নট বা ইনভার্টার ইউজ করি, তাহলে সেটা অ্যান্সার 0 হবে। সো NAND গেট মিন্স নট অ্যান্ড। সো আমার যদি দুইটা ইনপুটই 1 থাকে, তাহলে আমার অ্যান্সার 0 হবে। So a NAND gate output 0 when both inputs are 1. So digital logic circuit NAND gates অনেক বেশি ইউজ হয়, it's a universal gate. What is the output of a NOR gate given that both inputs are 0? So NOR gate means not or.
অর্থাৎ অর গেট যেটা কাজ করবে তার ঠিক উপরে একটা ইনভার্টার বা নট গেট কে ইউজ করা হবে। ঠিক আগে যেরকম অ্যান্ড গেট ইউজ করা হয়েছে এখানে অর গেট কে ইউজ করা হয়েছে। অ্যান্ড গেটের সাথে এখানে অর গেট। এখানে অর গেটের উপরে আমি যদি নট গেট ইউজ করি তাহলে আমি প্রথমে অর গেটের চিন্তা করি যে আমি অর গেটের দুইটা ইনপুটে জিরো দিচ্ছি, তাহলে জিরো দিলে আমার আউটপুট জিরো হবে। আমি যখন কোনো একটা ইনভার্টার বা নট গেটের ইনপুটকে জিরো দিচ্ছি দ্যাট মিনস আমার আউটপুট ওয়ান হবে। সো এইখানে সিম্পলি হোয়াট ইজ দ্য আউটপুট অফ এ নট গেট নট অর গেট given that both input are zero, both input zero হলে ওয়ানই হবে। So that's a really fantastic question. আর ডিজিটাল লজিকের কোশ্চেন গুলো খুব মজার হয় যদি বুঝতে পারা যায়। বোর্ডে লিখে বুঝাইতে পারলে বা বুঝতে পারলে বা যারা প্র্যাকটিস করবে তাদের জন্য আরো বেশি ইউজ হবে, মজা পাবে। How many states are there in 3-bit binary counter? Again, it's mathematical question. So binary counter-এ আমাকে বলা হচ্ছে 3 বিট যদি থাকে তাহলে সেটার কতগুলা স্টেট হইতে পারে। এখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মসে পারমুটেশন কম্বিনেশন নামে কিছু টার্মস ইউজ করি। সো আমরা যদি 3টা বিট থাকে সেই 3 বিট দিয়ে আমরা কয়টা স্টেট পাবো? তো আমরা সেক্ষেত্রে 3 বিটের জন্য আমরা ধরি 2 টু দি পাওয়ার 3 হইলে আমরা 8টা স্টেট পাবো। তো 0 থেকে 1 পর্যন্ত টোটালি 8টা স্টেট পাবো। এটা আসলে কনভার্ট করে দেখালে বা আমার মনে হয় নভেম্বর জুলু ভাই বা আমার আর যারা আছে তারা এরপরে সবাইকে নিয়ে এরকম কোনো সেশন করবে যেখানে আমরা বোর্ডে সরাসরি এগুলো প্রবলেম গুলোকে সলভ করে বোঝাইতে পারবো। এরকম প্রোগ্রাম আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে করেছিলাম, তো ভবিষ্যতেও আবার করব আশা করি, তখন আপনি থাকবেন। নট নেসেসারি মি, বাট আমরা সবাই মিলেই করতে পারবো ইনশাল্লাহ। এইখানে আমরা নট নেসেসারি, এখানে যদি আমার কোশ্চেনটা যদি চেঞ্জ হয় যে 3 বিটের বাইনারি কাউন্টার, বাইনারি মিন্স 2, আমাদের মাথায় রাখতে হবে বাইনারি মিন্স 2। যদি আমার এখানে যদি অক্টাল আসে তাহলে অক্টাল মিন্স 7 বা 8, অক্টাল মিন্স 8 যেটার বেজ 8 হবে। আর যদি হেক্সাডেসিমাল আসে তাহলে 16 হবে। সো এই বেস গুলাকে আমাদের মাথায় রাখতে হবে। বাইনারি মিন্স 2, সো 2 টু দি পাওয়ার 8। যদি এখানে বলে যে 4 বিট বাইনারি কাউন্টারের স্টেট কতগুলো হবে, ঘাবড়ানোর কোনো কিছু নাই ভাই, আমি মুখস্থ করে আসলাম 8 হবে, কিন্তু তাহলে এখন কি হবে? আমি 2 এর মাথার উপরে 4 দিয়ে দিব এবং 4টা 2 কে গুণ করে দিব, বেসিক্যালি এটা 16 হবে। তো ঠিক এইভাবে আমরা ক্যালকুলেশন গুলো বুঝে নিব বা নিজেরা একটু প্র্যাকটিস করব। Which of the following is the characteristics of a class A amplifier? So এইখানে আমাদের যে অ্যাম্পলিফায়ার গুলো বলছি, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এগুলোর উপর আলাদা ক্লাসে গেলে আমাদের কি পরিমাণে অ্যাম্পলিফায়ার আছে, ক্লাস A অ্যাম্পলিফায়ার, বি অ্যাম্পলিফায়ার, সি অ্যাম্পলিফায়ার, ডি অ্যাম্পলিফায়ার, এরকম যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর ভিতরে আমাকে বলা হচ্ছে যে ক্লাস A অ্যাম্পলিফায়ারের ক্যারেক্টারিস্টিক্সটা কোনটা? এটাতে ডিস্টরশন বা অপচয় কম হয়, লো ডিস্টরশন। Class A amplifier operate continuously, provide low distortion but low efficiency. They are used in high fidelity audio and some RF application, কিছু কিছু RF অ্যাপ্লিকেশনের জন্য এবং অনেক হাই ভোল্টেজ অডিওর জন্য এই ক্লাস A অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করা হয়। বাট আমরা যে সমস্ত অ্যাম্পলিফায়ার গুলো বাজারে কিনতে পাই বা দেখতে পাই সেগুলোকে আমরা সরাসরি বলতে পারবো না যে এটা ক্লাস A না B না C। সো এভাবে চিন্তা করার কিছু নাই। Which of the following is an advantage of class C amplifier? এটা হাই এফিসিয়েন্সি, কারণ এটা ওকে আমরা ইন ডিপ না ঢুকি এখন। ক্লাস সি অ্যাম্পলিফায়ার হাই ইফেক্টিভ বাট নন লিনিয়ার, সুইচেবল ফর ক্লিন ওয়েভ অর FM ফ্রিকোয়েন্সি মডুলেশন বা ক্লিন ওয়েভ, যে সমস্ত মডুলেশনে কাজ করবে বা যে সমস্ত ট্রান্সমিশনের ক্ষেত্রে ক্লাস সি অ্যাম্পলিফায়ার গুলা খুবই ভালো কাজ করে, কিন্তু সেটা সিঙ্গেল সাইড ব্যান্ডের জন্য কাজ করে না, কারণ এটা সিঙ্গেল সাইড ব্যান্ডে অনেক বেশি লস করে, ডিস্টরশন বেশি হয়। What is the name of process which change the frequency of an RF wave to convey information? So এখানে বলতেছে যে একটা RF ওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সির ওয়েভ যখন কোনো ইনফরমেশন কনভে করে তখন সেই প্রসেসটার নাম কি?
সেই প্রসেসটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন আর আসলে ক্যারিয়ারের উপরে কি করে, এনকোড করে ইনফরমেশনকে পাস করে। So FM বা frequency modulation is common in VHF and UHF, very high frequency and ultra high frequency for voice and data. So voice and data VHF and UHF কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনটাকে বেশি ইউজ করি, কিন্তু আমাদের এখানে যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখনই কোনো রেডিও ওয়েভের থ্রুতে কোনো ইনফরমেশন পাস করতে যাব, এই প্রসেসটা অর্থাৎ যখন কোনো ইনফরমেশন পাস করবে এই প্রসেসটাকে বলবো মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশনের মাধ্যমে বেসিক্যালি রেডিও ওয়েভের থ্রুতে আমরা ইনফরমেশনকে কনভে করতেছি। Then 126, what emission is produced by a reactance modulator connected to an RF power amplifier? What emission is produced by a reactance modulator? It's a tough, মুখস্থ করা ছাড়া আর কিছু করার নাই। Phase modulation. A reactance modulator varies the phase of a RF signal producing phase modulation. Phase modulation is related to FM but less common in amateur radio. So amateur রেডিওতে FM এ amateur রেডিওতে আমরা ফেজ মডুলেশনটাকে কম ইউজ করি, আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনটা বেশি ইউজ করি, আমরা ক্লিন ওয়েভটা ইউজ করতে পারি। সিঙ্গেল সাইড ব্যান্ডের বা অন্যান্য যে সমস্ত মডুলেশন গুলো আছে সিঙ্গেল সাইড ব্যান্ড বা ডাবল সাইড ব্যান্ড এগুলো করি। সিঙ্গেল সাইড ব্যান্ডের ক্ষেত্রে এলএসবি বা ইউএসবি এই মডুলেশন টেকনিক গুলো আমরা ইউজ করি, কিন্তু পালস মডুলেশনটাকে ইউজ কম করা হয়। এটা সাধারণত এফএম এর ক্ষেত্রে, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে বা এই ধরনের সিগন্যালিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটা জাস্ট এই কোশ্চেনটা মুখস্থ রাখতে হবে যে এটা যে রিঅ্যাক্ট্যান্স মডুলেটর যখনই কানেক্ট করা হবে যখন আরএফ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, সেটা অবশ্যই ফেজ মডুলেশনে কাজ করবে। What is another term for the mixing of two RF signal? So দুইটা রেডিও সিগন্যালকে কিভাবে মিক্স করা যায় বা এই মিক্সের আরেকটা টার্মস কি বা কি নামে আমরা জানি। তো এটাকে বলা হয় হেটেরোডাইন প্রসেস। হেটেরোডাইন প্রসেসের মাধ্যমে আমরা দুইটা বা মাল্টিপল আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালকে একসাথে মিক্সিং করি। সেটা ম্যাথমেটিক্যালি আমরা যখন প্রকাশ করি বা আমরা ম্যাথমেটিক্যালি যখন রিপ্রেজেন্ট করি তখন সেটাকে ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করি, বাট এটা অনেক ডিপ লেভেল ইঞ্জিনিয়ারিং এ চলে যাচ্ছে, আমরা সেদিকে না যাই। এটা আসলে ডিপ লেভেল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, বাট এটা আমাদের মাথায় রাখতে হবে যে দুইটা আরএফ সিগন্যাল বা মাল্টিপল আরএফ সিগন্যালকে যখন অ্যাড করা হয়, মিক্স করা হয়, তখন সেই প্রসেসটাকে হেটেরোডাইন বলা হয়। তো এই হেটেরোডাইন প্রসেসের মধ্যে আবার সুপার হেটেরোডাইন, আচ্ছা, ইট ইজ ইউজ সুপার হেটেরোডাইন রিসিভার টু কনভার্ট সিগন্যালস টু আইএফ। সো সুপার হেটেরোডাইন শব্দটা এখানে পরবর্তীতে চলে আসছে। তো হ্যাঁ, এই সুপার এখন আমরা বর্তমানে যে সমস্ত রিসিভার গুলো আরএফ রিসিভার গুলো পাই সেগুলো সবই সুপার হেটেরোডাইন সিস্টেমে আরএফ সিগন্যালকে, মাল্টিপল আরএফ সিগন্যালকে যোগ বিয়োগ করে আমাদের হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিতে আমাদের বা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, আইএফ মিন্স ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে দেয়। তো দুইটা ফ্রিকোয়েন্সি, এখানে আমি আবার বলতেছি, দুই বা মাল্টিপল রেডিও ফ্রিকোয়েন্সিকে মিক্সিং এর আরেকটা প্রসেস বা আরেকটা নাম হচ্ছে হেটেরোডাইন প্রসেস। বলার দরকার নাই, যদি আমার এখানে মাল্টিপল আসে বা পাঁচটা আছে আরএফ সিগন্যাল যদি আসে তাহলে আমি ভাই কি বলবো, যে দুইটা আরএফ সিগন্যাল যখন মিক্স করে সেটারে বলে হেটেরোডাইন, তাহলে মাল্টিপল যদি আসে সেটাকে, তো সেক্ষেত্রেও আমরা হেটেরোডাইন প্রসেসের মাধ্যমে আমরা এই কাজগুলো করা হয়। ইন ডিপতে গেলে ফুরিয়ার ট্রান্সফরমেশন সিরিজ গুলো চলে আসবে, তখন ফুরিয়ার ট্রান্সফরমেশন বা এফএফটি। এনিওয়ে, going forward, what is the typical characteristics impedance of coaxial cable used for antenna feed lines at amateur station? So আমরা যে সমস্ত কোয়াক্সিয়াল কেবল গুলা ইউজ করব এন্টিনার জন্য বা এন্টিনা ফিড লাইনস এর জন্য আমরা যে ইউজ করব, আমরা যখন অ্যামেচার রেডিও স্টেশন দিব তখন সেগুলোর ইম্পিডেন্স কত হবে। ইম্পিডেন্স মিন্স, আমি আগেই বলছি যে ইম্পিডেন্স মিন্স resistance but not resistance, because resistance only work for AC and DC both, but আমরা যেহেতু এখানে অল্টারনেটিং কারেন্ট বা রেডিও ফ্রিকোয়েন্সির কথা বলতেছি, তো এইটার যে বাধা সেটাকে আমরা ইম্পিডেন্স বলবো। সেই ইম্পিডেন্সে
কোয়াক্সিয়াল কেবল যেগুলো থাকবে সেটা দুই রকমেরই কেবল পাওয়া যায়, একটা হচ্ছে 50 ওহমস আর একটা হচ্ছে 75 ওহমস বা 75 ওহমস। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি থাকে 50, 4টা কোশ্চেন দেওয়া আছে, সেই 4টার ভিতরে শুধু 50 আছে, 75 নাই, তো তখন অ্যান্সার হবে 50। বা শুধু 75 আছে 50 নাই, সেক্ষেত্রে শুধু অ্যান্সার হবে 75। যদি থাকে 50 এবং 75 তাহলে দুইটাই হবে। তো 50 আমরা ইউজ করি, 75 আমরা ইউজ করি। 75 ohms, 75 ohms and 50 ohms both are used in antenna system, কিন্তু অ্যামেচার রেডিও বা হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভের জন্য আমরা 50 ohms এর কেবলগুলো বেশি ইউজ করা হয়। আর টেলিভিশন চ্যানেলগুলো বা বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি যেগুলো ট্রান্সমিশন লাইন থাকে সেগুলোতে আমরা 75 ohms এর কেবলগুলো ইউজ করি। জাস্ট মাথায় রাখতে হবে 50 ohms and 75 ohms, nothing more than this. What characterizes the impedance of flat ribbon TV type twin LED? It's 300, but এখন এই সিস্টেম কেউ ইউজ করে বলে আমার জানা নাই। 300 ohms characterizes এটা ফ্ল্যাট রিবন টিভি টাইপ টুইন LED এর যে কেবলটা আগেকার সময়ের নজরুল ভাই আমার মনে হয় চিনতে পারছে বা বুঝতে পারবে যে ফ্ল্যাট রিবন টিভি টাইপের যে টুইন LED কেবল গুলো ছিল সেগুলোর ইম্পিডেন্স ছিল 300 ohms এর। বা আমাদের ভিতরে অনেকেই সেটার সাথে হয়তো ফ্যামিলিয়ার। How does the attenuation of coaxial cable change as the frequency of the signal it is carrying increase? How does attenuation of coaxial cable change as the frequency of the signal it is carrying? The higher frequency cause greater signal loss in coaxial cable due to skin effect and dielectric losses. So attenuation কি হবে? যদি আমি আমার কোয়াক্সিয়াল কেবলের ভিতর দিয়ে আমি ফ্রিকোয়েন্সি নিয়ে যাই এবং সেই ফ্রিকোয়েন্সিটা যদি ভ্যারি করে, আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে যদি বাড়াই দিই, তাহলে অ্যাটেনুয়েশনটা কি হবে? কমবে না বাড়বে? তো ইটস সিম্পলি, যদি আমি আমার যেহেতু আমার প্রত্যেকটা কোয়াক্সিয়াল কেবলের একটা নিজস্ব ইম্পিডেন্স থাকে 75 ওহমস বা 50 ওহমস, তো সেক্ষেত্রে আমি যদি তার থেকে আমি যত বাড়াইতে থাকবো, আমি আমার ফ্রিকোয়েন্সি যত বাড়াইতে থাকবো, আমার অ্যাটেনুয়েশন বা লস তত বাড়তে থাকবে। সো ইট ইনক্রিজেস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এইখানে আমাদেরকে একটা অ্যাডিশনাল ইনফো দিয়ে দিচ্ছে যে লো লস কেবল ইজি LMR 400 কেবল যেটা পাওয়া যায় আর প্রিপেয়ার্ড ফর হাই ফ্রিকোয়েন্সিস। হাই ফ্রিকোয়েন্সি কেবল ট্রান্সমিশনের জন্য আমরা LMR 400 কেবল গুলা ইউজ করতে পারবো। তো প্রথম প্রশ্নটা এটা এই জন্য ইনফরমেশন দেওয়া যে আমরা এইটা কোশ্চেনটা আসা মাথার ভিতরে স্বাভাবিক, যে আমি যদি আমার কোয়েক্সিয়াল কেবলের ভিতরে আমি ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হাই ইউজ করি, তাহলে সেক্ষেত্রে তো আমার লস বাড়বে, তাহলে আমি সেক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি কিভাবে ইউজ করব? তো ঘাবড়ানোর কিছু নয়, আমরা লো লস কেবল লাইক LMR 400 সিরিজের বা এই ধরনের এই গ্রেডের কেবল যেগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। In what value are RF feed line losses usually expressed? তো আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ফিড লাইনের লস গুলোকে কিভাবে এক্সপ্রেস করি? আমরা ডিবি তে, অর্থাৎ ডিবি মিন্স নট ডিটেক্টিভ ব্রাঞ্চ, ইট ডিবি ডি অলওয়েজ স্মল আর বি ক্যাপিটাল, ডি কে কখনোই বড় করে দেখার সুযোগ নাই এইখানে। ইট মিন্স ডেসিবেল। তো ডেসিবেল পার 100 ফিট, প্রতি 100 ফিটে 1 ডেসিবেল বা 1 ডিবি করে আমার সিগন্যাল আসলে লস হয়। So in what values are RF feed line losses usually expressed? আমরা dB তে এক্সপ্রেস করি। Feed line losses are especially in decibel per 100 feet, indicating signal attenuation. Lower dB value indicated better cable performance. So আমার যত কম লস হবে তত আমার কেবলের পারফরমেন্স ভালো। তো এটা আমরা dB মিন্স ডেসিবেল মুখস্থ করে ফেলতে হবে। এবং ডেসিবেল কোনো একটা ইউনিট না, এটা বেসিক্যালি রেশিও। আমার ইনপুট এবং আউটপুটের রেশিওকে আমরা ডেসিবেলের মাধ্যমে প্রকাশ করি। তো ডেসিবেলও অনেক বড় চ্যাপ্টার হয়ে যায় ডিসকাস করার।
What is the approximate length for a half wave dipole antenna cut for 14.250 megahertz? এখানে হাফ ওয়েভ ডাইপোলের জন্য আমার কাট ফর 14.250 megahertz, এখানে আমার লেন্থ ইকুয়াল টু 468 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ইন মেগাহার্টজ। তো আমি যদি আমার ফর্মুলাটাকে মাথায় রাখি যে 468 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি আমার কত বলছে 14.250, it will be 32.8 feet for a half wave dipole. হাফ ওয়েভ ডাইপোল মানে আমি কি করতেছি, একটা ডাইপোল অ্যান্টেনাকে আমি হাফ ওয়েভে ক্যালকুলেট করতেছি। অ্যাকচুয়াল লেন্থ মে ভ্যারি স্লাইটলি ডিউ টু ভেলোসিটি ফ্যাক্টর এন্ড এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন গুলো আমার থাকতেছে ডাইপোলের উপরে। আমি আমার কোশ্চেন গুলাকে আমি কিছুটা অমিট করে যাব, কারণ এই কোশ্চেন গুলাতে পরবর্তীতে আমি কিছু ট্রিক্স আমি দেখানো মানে বলবো যে এগুলো যারা নোট করে রাখতে পারলে বেটার। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ দ্য ড্রাইভেন এলিমেন্ট অফ এ ইয়াগি অ্যান্টেনা? ইয়াগি অ্যান্টেনার অ্যাপ্রক্সিমেট লেন্থ, ড্রিভেন লেন্থ কত হবে? হাফ ওয়েভ লেন্থ। তো আমরা হাফ ওয়েভ লেন্থের উপরে কথা বলতেছি। ইয়াগি অ্যান্টেনার ড্রিভেন এলিমেন্টের লেন্থ অ্যাপ্রক্সিমেট হাফ ওয়েভ লেন্থ হবে, অর্থাৎ আমার যেটা ফ্রিকোয়েন্সি থাকবে তার হাফ ওয়েভ লেন্থকে আমরা ড্রিভেন হিসাবে ড্রিভেন লেন্থ হিসাবে ক্যালকুলেট করব। দ্য ড্রিভেন এলিমেন্ট অফ অ্যান এআরজি ইজ টাইপিক্যালি a half wave dipole resonant at the operating frequency. Directors and reflector adjust the Yagi gain and directivity. সো আমরা ইয়াগি অ্যান্টেনা আসলে কিভাবে ইউজ করা হয়, এর একটা রিফ্লেক্টর থাকে, এর ড্রিভেন ডিরেক্টর থাকে, আর এগুলো একটা ড্রাইভার থাকে, একটা ড্রাইভার, একটা ডিরেক্টরস এন্ড রিফ্লেক্টরস। ডিরেক্টিভিটির জন্য আমার রিফ্লেক্টর এবং ডিরেক্টর গুলো কাজ করতেছে। আমি এই ডিরেক্টর এবং রিফ্লেক্টরের মাধ্যমে ইয়াগি অ্যান্টেনার গেইন বা পাওয়ারকে বাড়াইতে পারি এবং কোন দিকে আমি আমার ফ্রিকোয়েন্সিটাকে মুভ করাবো, পাস করাবো, সেটা আমি ডিরেক্টিভিটিটাকে কন্ট্রোল করতে পারি। What is one effect of increasing the boom length and adding directors to a Yagi antenna? So, what is one effect of increasing the boom length and adding director? আমি যদি একটা Yagi antennaতে ডিরেক্টর বাড়াই, বুম লেন্থ এন্ড ডিরেক্টর যদি বাড়ায় তাহলে কি করবে? আমার গেইনটাকে বাড়াবে। আমার রিফ্লেক্টরটাকে ইউজ করতেছে ডিরেক্টিভিটির জন্য, কিন্তু ডিরেক্টরের মাধ্যমে আমি অ্যান্টেনার গেইনকে বাড়াচ্ছি। লঙ্গার বুমস এন্ড মোর ডিরেক্টর ফোকাস দ্য রেডিয়েশন প্যাটার্ন ইনক্রিজিং গেইন। তো যারা আমাদের অ্যামেচার রেডিওতে আসবে, কাজ করবে, তারা যখন হোম রেডিও হিসাবে অ্যান্টেনার উপরে কাজ করবে, তাদের জন্য এই সমস্ত নলেজ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, আরো বেশি জানতে হবে। Approximately how long is each side of a cubical quad antenna driven element? যখন আমি বলতেছি কিউবিক্যাল মানে চার কোণা এবং কোয়াড যখন হয় তখন চার, তাহলে আমি ওয়েভলেন্থকে ভাগ করে দিব। ওয়েভলেন্থের 1/4 ওয়েভলেন্থ হবে প্রত্যেকটা সাইড। সো ইটস এ কিউবিক্যাল এবং কোয়াড এন্টেনা, কিউবিক্যাল কোয়াড এন্টেনা যদি ড্রিভেন এলিমেন্ট হয় তাহলে সেটা অবশ্যই 1/4 ওয়েভলেন্থ হবে। ওকে, আমি তো পাস করে যাচ্ছি। নেক্সট, approximately how long is each leg of a symmetrical delta loop antenna driven element? Those are all antennas টাইপ। আমি জানি না, এগুলো আপাতত এখন মুখস্থ করা বা মনে রাখার মতো। ডেল্টা লুপ মিনস 1/3 ওয়েভলেন্থ। ডেল্টা লুপ ইয়াগি অ্যান্টেনা হাফ ওয়েভলেন্থ। যদি আমার কিউবিক্যাল কোয়াড হয় তাহলে সেটা 1/4 ওয়েভলেন্থ। যদি আমার সেটা ডেল্টা লুপ অ্যান্টেনা হয় তাহলে সেটা 1/3 ওয়েভলেন্থ। এগুলো মনে রাখতে হবে। What is the minimum wire size that may be safely used for a circuit that draws up to 20 amperes of continuous current? American wire gauge AWG, American wire gauge number 12. Sorry, আমার মুখস্থ করা ছাড়া আর কিছু বলার নাই এটা। সো আমেরিকান ওয়্যার গেজ নাম্বার 12 নম্বর ওয়্যার গেজ যখন আমরা কোনো ওয়্যার ইউজ করব তাহলে সেটা 20 অ্যাম্পিয়ারের কারেন্ট পাস করতে পারবে।
তো এটা ওয়্যার সাইজ সিলেকশন কনসিডার কারেন্ট লেন্থ অ্যান্ড ইনসুলেশন। সো এটা আমরা যে সমস্ত কেবল গুলো কিনি সেই কেবল গুলোর গায়ের উপরে অনেক সময় AWG দিয়ে কেবলের নাম্বার লেখা থাকে। AWG মিন্স আমেরিকান ওয়্যার গেজ, সেটা 12 বা সামথিং এজ। সো আমরা যখন 12 দেখবো তখন দ্যাট মিনস এটা 20 অ্যাম্পিয়ারের মিনিমাম কারেন্ট পাস করতে পারবে। ইট শুড বি 12. Which size of fuse or circuit breaker would be appropriate to use with a circuit that use American wire gauge number 14 wiring? তো আমি যখন 14 নম্বর কেবল বা আমেরিকান ওয়্যার গেজ নাম্বার 14 কেবল ইউজ করতেছি, সেটা 15 অ্যাম্পিয়ারের কেবল, 15 অ্যাম্পিয়ারের পাওয়ার এটা সার্কিট ব্রেকার ইউজ করার জন্য। উইথ সাইজ অফ ফিউজ, তো আমরা সার্কিট ব্রেকারের জন্য কোন সাইজের ফিউজ ইউজ করব? 15 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করব। মাই গুডনেস, there's nothing to understand. All you have to memorize. All of us have to memorize. আর ফিউজের জন্য কেন ইউজ করা হয়? ফিউজটাকে আমরা সার্কিট ব্রেকারের ফিউজকে ইউজ করি যাতে আমরা ওভার ভোল্টেজ বা ওভার কারেন্টের জন্য বা ওভার হিট হয়ে সেটা আগুন না লাগে বা আমার ইকুইপমেন্ট ড্যামেজ না করে। সো আমি আমার ইকুইপমেন্টকে প্রোটেক্ট করার জন্য আমরা ফিউজকে ইউজ করব। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এটা বলছে ফিউজ প্রিভেন্ট ওভারহিটিং এন্ড ফায়ার হ্যাজার্ডস। সো ইটস অ্যাকচুয়ালি প্রোটেক্ট আওয়ার কম্পোনেন্ট, আওয়ার ইনস্ট্রুমেন্ট। A station that is intended to be operated while it is in motion or while it is stationary at an unspecified place is called মোবাইল স্টেশন। যখনই আমরা কোনো স্টেশন কোনো চলন্ত অবস্থায় বা কোনো একটা নির্দিষ্ট জায়গা ছাড়া ইউজ করব, তখন সেটাকে আমরা বলবো মোবাইল স্টেশন। মোবাইল স্টেশন অপারেট ইন ভেহিকলস অর পোর্টেবল সেটআপস মুভিং অর স্টেশনারি। দে রিকোয়ার্স কম্প্যাক্ট অ্যান্টিনা অ্যান্ড পাওয়ার সোর্সেস। তো আমাকে যখনই আমি আমার অ্যামেচার রেডিওর একটা স্টেশনকে আমি মুভ করাবো, তাহলে সেটার জন্য আমার পাওয়ার সোর্সেস এবং অ্যান্টিনাটাকেও কম্প্যাক্ট হইতে হবে এবং মুভেবল হইতে হবে। Amateur radio station do not have to keep a logbook. So আসলে কি আমাদের কি লগবুক রাখার দরকার আছে কি নাই? ফর VHF and UHF অনেক রিজিয়ন আছে যে এখানে প্রয়োজন হয় না, ইটস নট ম্যান্ডেটরি, বাট ইটস এ গুড প্র্যাকটিস টু কিপিং লগবুক। বাট এইচএফ এর ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি। আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে VHF EHF এর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে লগবুককে এনকারেজ করা হয়। তো আমরা লগবুক রাখার প্র্যাকটিসটা করব। What are the upper and lower frequency in the 20 meter amateur band? So next all question are related amateur radio বিভিন্ন ব্যান্ডের উপরে। সো এই ক্ষেত্রে আমরা যারা আছি তাদেরকে ক্যালকুলেশন গুলা মনে রাখতে হবে যে কিভাবে আমরা এই মিটার ব্যান্ড গুলা ক্যালকুলেশন করছি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি থেকে আমরা মিটার ব্যান্ডে যাচ্ছি এবং মিটার ব্যান্ড থেকে ফ্রিকোয়েন্সিতে আসতেছে। এটাও ম্যাথমেটিক্যাল দেখাতে পারলে বোঝানোর সুবিধা হইতো। আদারওয়াইজ আমাদেরকে মনে রাখতে হবে আমরা মিটার যেটাকে বলতেছি লেন্থ, এটা বেসিক্যালি কার লেন্থ, এটা ফ্রিকোয়েন্সির লেন্থ। ফ্রিকোয়েন্সির আসলে লেন্থ হয় না, ফ্রিকোয়েন্সির যে ওয়েভের লেন্থ হয় সেই ওয়েভের লেন্থটাকে আমরা বলি ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডা, এই ল্যামডার যে লেন্থ, সেই লেন্থটাকে কিভাবে ক্যালকুলেশন করি? ফ্রিকোয়েন্সিকে আমরা ভাগ করি কনস্ট্যান্ট দিয়ে। সেই কনস্ট্যান্ট আমরা মাথায় মুখস্থ রাখার জন্য আমরা সবসময় বলি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভ্যালোসিটি। কিসের? একটা কনস্ট্যান্ট। আমার লাইটের যে কনস্ট্যান্ট ভ্যালোসিটি বা তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে আমরা বলতেছি যে লাইট প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যাইতে পারে। তো দ্য ট্রিক, নট ট্রিক, শুধু এই এতটুকুই ট্রিক যে আমরা ওয়েভলেন্থ ক্যালকুলেশন করা এবং ওয়েভলেন্থ থেকে ফ্রিকোয়েন্সি এবং মিটার ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি থেকে ওয়েভলেন্থ, এই দুইটা জিনিস বের করা যদি আমরা প্র্যাকটিস করতে পারি,
তাহলে নেক্সট যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমাদেরকে মুখস্থই রাখতে হবে যে কোন ব্যান্ডের জন্য কোন ধরনের রেঞ্জটাকে আমরা ইউজ করি, এবং সেক্ষেত্রে ইজি হবে। আমরা ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা মনে রাখার জন্য যে এটাকে সহজভাবে মনে রাখি যে 3 × 10⁸ এইটাই আমাদের সবচাইতে বড় ভুল, যে আমরা এটাকে মনে রাখি কিন্তু আমরা পরীক্ষার খাতায় যখন ক্যালকুলেশন করি তখন আমরা এইটাকে দিয়ে অঙ্ক করি, অ্যাকচুয়ালি সেটা ভিন্ন। সেই ভ্যালুটা কত আসলে আসলে আমরা আমরা ধরে নিই 3 × 10⁸ এটাকে আমরা যদি কনস্ট্যান্ট ধরি সেক্ষেত্রে আমাদের ভুলটা হয়। আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, বাট এখানে এটা পাওয়ার হবে, ইট শুড বি পাওয়ার নট 10⁸ সো আমি পাওয়ারটাকে এভাবে লিখলে কনফিউজড হবে, সো আমি এটাকে এভাবে লিখি, সো 3 × 10⁸, but actually it's wrong. When we are calculating through this we will get wrong answer. তো এইখানে আমাদের সি এর ভ্যালু অর্থাৎ কনস্ট্যান্ট কি হবে লাইটের সেটা মনে রাখার সহজ বুদ্ধি 299792458 মিটার পার সেকেন্ড। আমি যখনই এই ভ্যালু দিয়ে ক্যালকুলেট করব আমার প্রত্যেকটা ক্যালকুলেশনের এক্সাক্ট এবং প্রিসাইজ অ্যান্সার আসবে। তো এটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে 3 ডিজিট করে মনে রাখা, নাথিং এলস, 299792458 মিটার পার সেকেন্ড। এইটাই আমি যদি মনে রাখতে পারি তাহলে আমার এরপরে 142 থেকে অ্যারাউন্ড 148 এই কোশ্চেন গুলোর অ্যান্সার ক্যালকুলেশন করে বের করা সম্ভব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভ্যালুটা মনে রাখতে, রাদার দেন সহজ পদ্ধতি যেটা 3 × 10⁸ মনে রাখা। ক্যালকুলেশন যখন করব তখন আমরা 299792458 মিটার পার সেকেন্ডে ক্যালকুলেশন করব, আমরা সঠিক ওয়েভলেন্থটা বের করতে পারবো। বা আমরা যদি ফ্রিকোয়েন্সি জানতে চাই সেক্ষেত্রে আমরা তার অল্টারনেটিভ অর্থাৎ ল্যামডা বা ওয়েভলেন্থ, আমরা ওয়েভলেন্থ যদি বলি ওয়েভলেন্থ equal to c by frequency in megahertz. ঠিক এতটুকু যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার এই ধরনের যত কোশ্চেন আসবে সবগুলোর অ্যান্সার আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। নেক্সট আমরা শেষের দিকে আমি আমার কোশ্চেন লিমিটের the term 5 and 9 used to describe a signal in which code? It's RST code. RST code কেন বলা হয়? RST for readability, strength and tone. Code rate signal quality 5 and 9 means fully readable, very strong. And tone is used for clear omitted for voice, যেখানে আমার ভয়েস অমিট থাকবে। অ্যাকচুয়ালি এখানে আমাদের কিছুই করার নাই। আরএসটি কোড 1934 সালে স্যার আর্থার ডাব্লিউ ব্যারেন্ট নামে এক ভদ্রলোক তার কল সাইন হুইস্কি টু ব্রাভো সিয়েরা রোমিও, হুইস্কি টু ব্রাভো সিয়েরা রোমিও, এই ভদ্রলোক 1934 সালে এই আরএসটি কোড ডেভেলপ করেন এবং তার এই আরএসটি কোডের রিডাবিলিটিতে আমরা 1 থেকে 5 এর মধ্যে মার্কিং করি, ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা 1 থেকে 9 এর মধ্যে মার্কিং করি এবং টোনের ক্ষেত্রেও 1 থেকে 9 এর মধ্যে মার্কিং করি। সো যখন আমরা 5 এবং 9 যখন আসবে বা এভাবে যখন আমরা কোনো সিগন্যালকে ডিসক্রাইব করব তাহলে এটা ধরতে হবে এবং এটা জানতে হবে এটা আরএসটি কোড। এবং আরএসটি কোড এটা 1934 সালে স্যার আর্থার ডাব্লিউ ব্যারেন্টের কাছ থেকে ডেভেলপ হয়। Second, identify the
correct Q code for your signal is fading. There are a lot of Q code we have to memorize. We have to understand QSB. QSB indicates the fading signal. যখন আমরা amateur রেডিওতে আমরা ডিএক্সিং করবো বা কথা বলবো, তখন আমরা যদি বলি যে আপনার সিগন্যাল ফেড হচ্ছে বা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা QSB বললে বুঝতে পারবো। So that was from 100 to 150 my journey, question journey, and নেক্সট যতগুলা কিউ কোড আছে আমাদের সবাইকে মুখস্থ করতে হবে যে এই কোন কিউ কোডের মানে কি বোঝাতে চাচ্ছি আমরা। এগুলো আসলে মুখস্থ করা ছাড়া আর আপাতত আমি বোঝার কিছু খুঁজে পাচ্ছি না। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দিস সেশন। আই হোপ যা আমরা ডিসকাস করছি কিছু মাথার ভিতরে আছে বা কিছু আমরা বুঝতে পারছি। যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। এক্ষেত্রে আমি সিয়েরা 21 নভেম্বর জুলাই এবং ইন্ডিয়া মাইককে সামনে আসার জন্য রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ ইন্ডিয়া আলফা ফর এক্সিলেন্স প্রেজেন্টেশন। তো অডিয়েন্সের যদি এখানে যারা আছে তাদের কি কোনো প্রশ্ন যদি থাকে দয়া করে করতে পারেন, আর তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভাইয়া লগ বুক জিনিসটা কি একটু যদি ডিসক্রাইব করতেন। আমরা লগ বুক গুলা কেন রাখি? লগ বুক হচ্ছে আমরা কার সাথে কখন কথা বলতেছি, আমি কার সাথে কখন লগ করছি, কে আমাকে রেসপন্স করছে। আমরা যখন অ্যামেচার রেডিও লাইসেন্স পাবো, আমরা যখন অ্যামেচার রেডিওর বা ওয়াকি টকি আমরা যেটাকে বলি, সেটাকে দিয়ে যখন আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করব, কমিউনিকেট করার জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যায় যে আমি যখন হাই ফ্রিকোয়েন্সিতে লং ডিস্টেন্সে যখন কমিউনিকেট করবো এক দেশ থেকে আরেক দেশে, তখন আমি কার সাথে কথা বলছি সেটা একটা খাতাতে বা সফটওয়্যারের মাধ্যমে নোট করা, এবং সেটা অবশ্যই হার্ড কপিও আমাদের বিটিআরসি-তে জমা দেওয়ার সিস্টেম আছে। এটা ম্যান্ডেটরি এবং অনেক দেশে এটা অবশ্যই দিতেই হবে। হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দিতেই হবে। ভিএইচএফ ইউএস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলে যে না, দরকার নাই, কারণ ভিএইচএফ এবং ইউএসএফ এর ক্ষেত্রে আমরা শর্ট ডিস্টেন্সে বা একটা এরিয়ার ভিতরে কথা বলছি। তো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমরা আমাদের এরিয়া বা জোনের যে সমস্ত অ্যামেচার রেডিও বা হ্যাম ভাইরা আছে বা বোনেরা আছে, তাদের সাথে যখন আমরা কথা বলি এত লগ দরকার হয় না। কিন্তু যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে লং ডিস্টেন্সে কথা বলবো, অবশ্যই তার কি বলে রেজিস্ট্রেশন রাখতে হবে যে আমি এতটা সময়ে এই কল সাইন থেকে এই কল সাইনকে আমি কথা বলছি, তার সাথে আমি কথা বলছি। এই যে কমিউনিকেশন গুলো, এইগুলা সফটওয়্যারের মাধ্যমে বা খাতাতে হার্ড কপিতে আমাদের লিখে রাখা, রেজিস্টার করে রাখাটাকে আমরা লগ কিপিং বলতেছে। লগবুক কিন্তু এটা ম্যান্ডেটরি, এটা বাংলাদেশেও লাইসেন্স রিনিউর ক্ষেত্রে বিটিআরসি-তে যখন রিনিউ করবেন তখন তারা কিন্তু লগবুক জমা দিতে বলে। অর্থাৎ আপনার কার সাথে কথা বলছেন, কয়টার সময় কথা বলছেন, কত মিটারে কথা বলছেন, তা কল সাইন কি, এগুলো রাখা বাধ্যতামূলক। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন অডিয়েন্সের মধ্যে থেকে। ভাই আমার 36 নম্বরে আরেকটা প্রশ্ন ছিল, বুম লেন্থ জিনিসটা যদি একটু ডিসক্রাইব করতেন। বুম লেন্থ হচ্ছে বুমটাকে আমরা যেটার মাধ্যমে আমরা যেটা কি বলি, যে বাস বলবো বা পাইপ বলবো বা যে ডান্ডা বলবো, যেটার মাধ্যমে আমরা আমাদের ইয়াগি এন্টিনাকে উপরে উঠাবো। আমরা যত উপরে উঠাবো সেটা বেসিক্যালি আমার আর্থ সারফেস থেকে তত উপরে যাবে, এবং এইটা যত উপরে যাবে সেখান থেকে আমার যে সিগন্যালের গুরুত্বটা বেশি বৃদ্ধি পাবে। আমি যদি বুম বা আমি যদি আমার এন্টিনার হাইটটাকে যদি ছোট করে ফেলি, আমার আমার আরেক সিগন্যালটা কি করবে, পাশের কোনো একটা বিল্ডিং এর সাথে ধাক্কা খাবে বা পাহাড়ের সাথে ধাক্কা খাবে। সো আমি এখানে বুম বেসিক্যালি আমার হাইট লেন্থ, আমি যেটার মাধ্যমে এন্টিনাটাকে উপরে উঠাবো সেটা হচ্ছে আমার বুম। এক্ষেত্রে যারা আমাদের হোম ভিউয়ার আছে, যারা এন্টিনা নিয়ে সবসময় রিসার্চ করতে থাকে, তারা সবচেয়ে ভালোভাবে এগুলোর ক্যালকুলেশন কত হওয়া উচিত, কতটুকু ডিরেক্টর হবে, সেগুলো ভালো বলতে পারবেন। তবে বুমটা হচ্ছে আমার
যে লাঠি বা যে ডান্ডার মাধ্যমে আমরা ইয়াগি অ্যান্টেনাটাকে মাউন্ট করব সেটাকে আমরা বুম বলতেছি। বা আমার কতগুলা অ্যান্টেনা থাকবে ইয়াগি অ্যান্টেনা বানানোর সময় যে জায়গাতে আমার ড্রাইভার, রিফ্লেক্টর এবং ডিরেক্টর গুলা সেট করব সেটাকেও বুম বলা হয়। বেসিক্যালি কি ভাইয়া এটা সকল এন্টিনার ক্ষেত্রে প্রয়োজন হয় বুম যে জিনিসটা? সরি আমরা তো অনেক ধরনের এন্টেনা নাম দেখলাম, যে এক হচ্ছে গিয়ে ডায়াপোল এন্টেনা, তারপর হচ্ছে বুম, ইয়োগে এন্টেনা। তো সকল এন্টেনার ক্ষেত্রে কি বুম জিনিসটা প্রয়োজন হয়? নভেম্বর জুলু ভাই। আচ্ছা, হ্যাঁ if you don't mind, বলেন। কি আমি কথা বলতে পারি? ইন্ডিয়া মাইক বলছিলাম। জি জি বলেন, হ্যাঁ, ইন্ডিয়া মাইক। আচ্ছা, বেসিক্যালি ইয়াগি অ্যান্টেনা যেটা, সেইখানে আমাদের বুমের প্রয়োজন পড়তেছে। বিকজ বুমটা যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে কি, আপনি যদি এখন যেহেতু পিসিতে আপনারা আশা করছি বসা, অথবা মোবাইলে আপনার ব্রাউজারে গিয়ে যদি ইয়াগি অ্যান্টেনা সার্চ দেন, সেটা দেখবেন অনেকটা হচ্ছে গিয়ে, আমরা আগে যখন শুধু বিটিভি ছিল ওই সময় বিটিভি যে অ্যান্টেনা গুলো ছিল, দোজ আর ইয়াগি অ্যান্টেনা। ইভেন এখনো দেখবেন যে বিভিন্ন সময় আপনার মোবাইলের জন্য গ্রামে আগে ইউজ করা হতো মোবাইলের অ্যান্টেনা, দোজ আর বুম অ্যান্টেনাস। তো সরি, ইয়াগি অ্যান্টেনা। তো ওইটার মাঝখানে যেই পোলটা থাকে, যেই পোলটার উপরে হচ্ছে কি আপনার ড্রিভেন এলিমেন্ট, তারপর রিফ্লেক্টর, দেন আপনার যেই এলিমেন্ট গুলো বসানো থাকে, সেটা কানেক্ট করা হয় থ্রু বুম। বুমের উপরেই বেসিক্যালি ওগুলো বসে। ঠিক আছে, এই যে এইখানে যদি আমি দেখাই এই অ্যান্টেনাটা, ইন্ডিয়া আলফা যদি একটু ওপেন করেন, হ্যাঁ, দিজ আর ইয়াগি অ্যান্টেনাস। সেই যে ইয়াগি অ্যান্টেনার আমি প্রথম ছবিটা যদি দেখি, ইন্ডিয়া আলফা যদি একটু বড় করতেন। তো এইখানে আমি এই যে বেটার অন্য মাঝখানের কোনো যে পোলটা, এই মাঝখানের পোলটা হচ্ছে বেসিক্যালি আমাদের বুম, যেটার উপরে হচ্ছে কি এই যে কাটা 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 যে কানেক্টর গুলা। একটা ভালো অ্যান্টেনার ছবি পাচ্ছি না, ব্যাড লাক। অসুবিধা নেই, এটা দিয়েও কভার করা যাবে। এখানে অলরেডি বলা আছে রিফ্লেক্টর, ড্রিভেন এলিমেন্ট, ডিরেক্টর। ঠিক আছে, মাঝখানে একটা হচ্ছে বুম। ইন্ডিয়া আলফা আগের ছবিটাতেই যায়, আমরা আগের ছবিটাতেই যাই, ওখানে স্পষ্ট করে বলা আছে। এখানে বলা আছে এই যে মাঝখানেটা হচ্ছে বুম। ঠিক আছে, এখানে মাঝখানে এই যে যে এটা on করে। এলিমেন্ট বা রডের সাথে আমার যে ড্রাইভার বা ড্রিভেন এলিমেন্ট এবং ডিরেক্টর গুলো, রিফ্লেক্টর গুলো কানেক্টেড থাকবে সেটাকে আমরা বলতেছি বুম। এবং রিফ্লেক্টরটা আমার পাশে আরো বড় সাইডেও থাকতে পারে। আমরা আগে যারা বিটিভির অ্যান্টেনা গুলো ইউজ করছে সেক্ষেত্রে দেখতে পাবো যে আমরা সাইডে আরেকটা বুমের সাথে আরো কিছু রড দেওয়া থাকে, সেটাও অল ওয়ার্ক অ্যাজ এ রিফ্লেক্টর। আর ডিরেক্টর বাদ বাকি সামনের যে ছোটগুলা থাকে, অর্থাৎ আমার ড্রিভেন এলিমেন্টের পিছনের যে রড গুলা থাকবে সেগুলোকে আমরা রিফ্লেক্টর বলতেছি, এবং ড্রিভেন এলিমেন্টের সামনে যেগুলো থাকবে সেগুলো বেসিক্যালি ডিরেক্টর। এবং এখানে ড্রিভেন এলিমেন্ট চেনার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে গিয়ে যেই এখানে এলিমেন্টের সাথে আমার কেবলটা গিয়ে কানেক্ট হচ্ছে। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ভাইয়া। So it's master pole or boom. It's all are same. Next. So আমার মনে হয় আজকে এই পর্যন্তই। এখানে আজকের এই 50টা কোশ্চেনের ভিতরে বেশিরভাগই ম্যাথমেটিক্যাল ছিল। সো বেটার হয় ম্যাথমেটিক্স গুলো একটু প্র্যাকটিস করা, আর যে ফর্মুলা বা যে বেসিক ফাউন্ডেশন গুলো আমি বলছি সেগুলো যদি আমরা একটু নোট রাখি বা সেগুলোকে যদি আমরা একটু প্র্যাকটিস করি, তো ম্যাথমেটিক্যাল রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো আসবে সেগুলো আমরা সলভ করতে পারবো। বাকি যেগুলো আমাদের মুখস্থ আসসালামু রাখতে আলাইকুম, হবে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ। শুনতে পাচ্ছি। ফার্স্ট অফ অল মানে হার্টিয়েস্ট থ্যাঙ্কস যে আপনারা বেনিভোলেন্টলি এত চমৎকার করে কয়েকদিন পর পরে ক্লাস নিচ্ছেন। আমরা যারা প্রফেশনালস, উই আর হাইলি বেনিফিশিয়েটেড উইথ ইউর এফোর্ট। আমার একটা ইনকুইজিশন আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে দেখলাম বিটিআরসি ওদের প্রশ্ন ব্যাংক দিয়েছে অলমোস্ট 1300 কোশ্চেন্স, 1300 প্রশ্ন। হাতে সময় আছে বলতে গেলে 10-12 দিনের মতো। তাদের কোনো টিপস আছে, কিংবা কোন প্যাটার্নে আমরা প্রশ্নগুলো মার্ক মার্ক করলে কিংবা পড়লে, কোন সেগমেন্ট ওয়াইজ পড়লে
chances are very high to pass the exam. আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। নজরুল ভাই যদি এটা অ্যান্সারটা দিতেন। মোহাম্মদ মজরুল। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে ওই 1300 প্রশ্ন দিয়েছে। এইটা আপনি যদি বিগত প্রশ্নগুলো দেখেন, মোর অর লেস ওই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন আসছে। হয়তো কিছু নতুন আসছে, কিন্তু আপনারা স্ট্রিক্টলি ওই যে প্রশ্ন ব্যাংকটা দিয়েছে ওটাকেই ফলো করেন এবং ওটার ভিতর থেকেই বিটিআরসি প্রশ্ন করবে। সুতরাং ওই প্রশ্ন ব্যাংক পাওয়ার কারণে ভীত হওয়ার কোনো কারণ নাই। এখানে এরকম অনেকেই আছে যারা হয়তো গত বছর অনেকে হয়তো প্রশ্নের কারণে ভয়ে পরীক্ষাই দিতে আসে নাই। এটা না করাটাই বেটার। আর আর এরকম দেখবেন যে এইখানে যারা মানে আজকে অংশগ্রহণ করছে বা পরীক্ষা দিচ্ছে, তারা হয় কেউ কেউ হয়তো আমাদের চেয়েও বেশি প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করবে এবং অনেক ভালো বুঝবে। এটা আমাদের অনেকের মধ্যে এটা দেখা গেছে। সুতরাং প্রশ্ন ব্যাংক বা পরীক্ষা এগুলো নিয়ে একেবারেই নার্ভাস হওয়ার কিছু নাই। আর বিটিআরসি যেটা দিয়েছে, বিটিআরসি যেহেতু অথরিটি, রেগুলেটরি অথরিটি প্লাস আমাদের লাইসেন্সিং অথরিটি, ওরা যেভাবে প্রশ্নপত্র করবে, যেভাবে পরীক্ষা নিবে, ওইটাকেই ফলো করা উচিত বলে মনে করি। ধন্যবাদ আশিক ফেরদৌস ভাই। তার মানে কি আমি ধরে নিতে পারি আমরা যেই প্রশ্নের উপরে রেগুলার পড়ালেখা করছি, আপনারা ক্লাস নিচ্ছেন, এই 300 প্রশ্ন ঠিকঠাক মতো বুঝে গেলে, পড়ে গেলে আমরা পাস করবো ইনশাআল্লাহ? মোটামুটি ধরে নিতে পারেন, কারণ ওইটা তো বিটিআরসি দিয়েছে। আমরা হচ্ছে যে পরীক্ষা বা প্রশ্নপত্র এগুলোর উপরে আমাদের তো আসলে খুব বেশি করণীয় কিছু নাই, কারণ এটার আপনাদের এক্সপেরিয়েন্স টোটালটাই হচ্ছে। অনুযায়ী এর ভিতরেই আসে জি জি, ঘুরে ফিরে, তাই তো? এক্স্যাক্টলি। এবং আপনাদের যে আগে যে প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ। দেওয়া হয়েছে এবং যে প্রশ্ন ব্যাংকগুলো পেয়েছেন, আগের গুলা, এখনকার গুলা বা প্রিভিয়াস ইয়ারের 17 বা 23 বা তার আগের, ওগুলো আসলে মিলিয়েই দেখানো হয়েছে যে আসলে প্রশ্নগুলো এগুলোর মধ্যে থেকেই দেয়া হয়। এবং প্রশ্ন ব্যাংকটা কিন্তু দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে, যেহেতু অ্যামেচার রেডিও পরীক্ষায় আসলে বিভিন্ন প্রফেশনের আসে, সবাই যে টেকনিক্যালি সাউন্ড তা না। অনেকে আছে টেকনিক্যালি সাউন্ড, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এর মধ্যে অনেকেও আছে ডাক্তার আছে, সাংবাদিক আছে, বা অন্যান্য পেশার আছে, ঢাকা ইউনিভার্সিটির টিচারও আছে। তো ওনারা আসলে যে এই প্রশ্ন ব্যাংকের উপরে একটা এরা এই পরীক্ষাটার উদ্দেশ্য হচ্ছে একটা বেসিক আইডিয়া নেওয়া, যে আপনি আসলে এই বিষয়টা সম্পর্কে অবগত বা জানেন কিছু একটা, মানে একেবারেই না জেনে যে আপনি একটা জিনিস ব্যবহার করবেন এরপরে, কারণ আপনি এটা দিয়ে এই লাইসেন্সটার মাধ্যমে তো আসলে আপনি ইন্টারন্যাশনালিও যোগাযোগ করবেন। তো তখন আপনি যদি কারোর সাথে কোনো কথাবার্তা না বলতে পারেন বা প্রবলেম হয়, তখন বলবো যে আসলে লাইসেন্স পেয়েছে কিন্তু কনভারসেশনই করতে পারে না, বা আপনি ওর কল সাইন বুঝতেছেন না, কিংবা ওর কিউ কোড বুঝতেছেন না। তো যার কারণে তাহলে তো এটা আসলে মিনিংফুল হয় না। আর এই স্ট্যান্ডার্ডটা বাইরের পরীক্ষাগুলোতেও এই একই স্ট্যান্ডার্ডটাই মেনটেন করা হয় এবং এই ধরনের প্রশ্নই থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। আচ্ছা নজরুল ভাই, একটু ডোন্ট মাইন্ড, আমি একটু অ্যাড করি। আশিক ভাই, প্লিজ এখানে যেটা হচ্ছে যে আমরা যখন ক্লাস নেওয়া শুরু করেছি, এট দ্যাট টাইম আপনার বিটিআরসি তখনও কোশ্চেন ব্যাংকটা রিলিজ করেনি, ঠিক আছে? এন্ড যেটা হচ্ছে যে আমরা এখন যে কোশ্চেন ব্যাংকের উপরে আমরা ক্লাসগুলো নিচ্ছি বা নেওয়ার চেষ্টা করছি, সেটা বেসিক্যালি গত বছরের বা 23 মানে লাস্ট এক্সামের যে কোশ্চেন পেপারটা সেটা। সো যেটা হচ্ছে যে ভাইয়া তখন ছিল 300 কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে? আমরা যখন এক্সাম দিয়েছিলাম 17 সালে, তখন কিন্তু 1500 কোশ্চেন ব্যাংক ছিল। সো যেটা হচ্ছে যে এই যে 300 কোশ্চেন ওরা যখন করেছে 1500 থেকে কমিয়ে, সেটা কিন্তু বেসিক্যালি যেটা দেখলাম যে 1500-র ভিতরে যে পরিমাণ রিপিটেশনস ছিল, ঘুরায় ফিরায় সেম সেন্টেন্সটাকে ওরা ডিফারেন্ট ওয়েতে একটু জাস্ট এদিক সেদিক ঘুরিয়ে দিয়ে তারা করেছে কোশ্চেনটা। সো ওইভাবে করে নিয়ে তারা ওটাকে 1500 করেছিল, বাট সেইটাকে একেবারে প্রিসাইজ করে নিয়ে 300 তারা বানিয়ে এই কোশ্চেন পেপারটা তৈরি করেছিল। তো এখন যেটা 1300 হয়েছে, বেসিক্যালি এই 300 কোশ্চেন আপনি যদি প্রপারলি সলভ করে এবং সেটাকে যদি বুঝে যান, বাকিটা বেসিক্যালি ভাই আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। বিকজ ইভেন ম্যাট্রিকের সময় যখন কোশ্চেন ব্যাংক ছিল, তখন কিন্তু 500 কোশ্চেন ব্যাংক ছিল শুধু প্রথমে, তারপরে কিন্তু পুরো বইটাই ছিল আপনার কোশ্চেন ব্যাংক। সেখান থেকে এমসিকিউ করে নিয়ে আপনাকে পরীক্ষা দিতে হয়েছে বা আমাদেরকে করতে হয়েছে। সো বেসিক্যালি বিডিএসসিও সেই একইভাবে এমসিকিউ মাধ্যমে কোশ্চেন নেয়, একটা দুইটা হয়তো ব্রড কোশ্চেন আসে, আদারওয়াইজ পুরোটাই এমসিকিউ। তো সেই কারণে যেটা হচ্ছে যে ভাই 1300 কোশ্চেন আপনি যদি মানে দিনে যদি আপনি 100টা করেও কোশ্চেন বা 200 করে কোশ্চেন যদি আপনি কভার করে যান, কি হচ্ছে
আপনি এই 200 কোশ্চেন পরীক্ষা দিয়ে গেলেন, তারপরে 200 দিলেন, আলটিমেটলি আপনার এই 1300 কোশ্চেনকে এই 9 তারিখে পরীক্ষার আগে কম করলো 4 থেকে 5 বার আপনার রিপিটেশন হবে পরীক্ষা দিয়ে। কারণ এখানে যেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি, যেটা একটু আগে নজরুল ভাই বললেন বা নভেম্বর গুলো বললেন, যে আমরা বিভিন্ন প্রফেশন থেকে এসেছি। তো অনেকে হয়তো ইলেকট্রনিক্স এ ভালো, সে ইলেকট্রনিক্স পার্টটা ভালো বুঝবে। কেউ হয়তো আপনার ম্যাথমেটিক্স ভালো, সে ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স এ ভালো আছে, সে ওই পোর্শনটা বুঝবে। কেউ হয়তো আরএফ এ কাজ করেছে বা টেলিভিশন বা এই টাইপের কোথাও জব করছে, রেডিও টেলিভিশন অথবা টেলকো, তাদের জন্য ইজিয়ার হবে হচ্ছে কি আপনার এই আরএফ সাইডটা বোঝা। তো কি হচ্ছে, সবাই যে সবকিছু জানবেন নট নেসেসারি, বাট আপনি এই 300 কোশ্চেন যদি প্রপার ওয়েতে একটু বুঝে যেতে পারেন বা ক্লাসগুলো যদি একটু ফলো করেন, যেটা হবে যে আপনার 1300 কোশ্চেন বুঝতে খুব একটা সমস্যা হবে না। হয়তো কিছু কোশ্চেন থেকে যাবে আপনার 150-200 কোশ্চেন, যেটা বেসিক্যালি আপনাকে মেমোরাইজ করতে হবে, বিকজ ইউ নেভার নো যে কোথা থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, ওই 1300-র ভিতর থেকেই কোশ্চেন আসবে। এখন পর্যন্ত বিটিএসসি যতগুলো এক্সাম দেখা গিয়েছে, তারা যে কোশ্চেন ব্যাংক দেয় সেই কোশ্চেন ব্যাংকের বাইরে থেকে তারা কোশ্চেন করে না। সো যেহেতু আপনাকে সিলেবাস দিয়ে দিয়েছে, এই 300 কোশ্চেন করার পর আপনি দেখবেন যে 1300-র ভিতরে কম করে হলেও আপনার 1000 খানেক বা 950 কোশ্চেন আপনার কমন পড়ে যাবে, যে এইখান থেকে 300-র ভিতরে চলে এসছে। বাকিগুলো হয়তো অ্যাডিশনাল, সেটা যদি বুঝতে আপনার সমস্যা হয়, আমাদের ক্লাস চলছে, যে কোনো সময় আপনার ওটা কোশ্চেন জিজ্ঞেস করে বা অথবা ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি কোশ্চেন করলে কেউ না কেউ আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। তো ওটা খুব একটা সমস্যা হয় না আশা করি। তো জাস্ট সোজা কথা যেটা, 9 তারিখ পর্যন্ত ক্লাসটা ফলো করেন, অ্যাজ ওয়েল অ্যাজ বাকিটা হচ্ছে গিয়ে খালি রিভাইজ করতে থাকেন। তাতেই হচ্ছে গিয়ে আপনাদের পসিবিলিটিস অনেক বেড়ে যাবে পাস করার। থ্যাংক ইউ ভাই। আর একটা খুব এলিমেন্টারি প্রশ্ন করি। আপনাদের জি। এই জগতে আমার ইন্টারেস্টটা হয়েছে, আমার আরেকজন রাইডার আছেন, আমরা একসাথে রাইড করি। উনি আমাকে একদিন Okay. বললেন যে এরকম একটা ইস্যু। তারপরে আমি হ্যাম নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে ওয়ান্ডারফুল একটা সেক্টর শখ মিটানোর। আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে কত মার্কে পাস। আহ, ভাইয়া এটা আমরাও বলতে পারবো না, বিকজ আমাদের সময় যেটা ছিল, আমাদের সময় 100 মার্কের মানে পরীক্ষা হতো, সেটার উপরে বেস করে হচ্ছে, তখন ছিল হচ্ছে যে আপনার 80% মার্ক পেতে হবে, আদারওয়াইজ আপনি পাস করবেন না। বাট সেইটাকেও কমিয়ে নিয়ে এসছে। গত বছরও কিন্তু যেই কোয়েশ্চেন ছিল সেটা 100 ছিল না। গত বছর ছিল কোয়েশ্চেন, ইফ আই এম নট রং, 65। নজরুল ভাই ভুল হলে কারেকশন দেবেন। 65টা কোয়েশ্চেন ছিল, সেখান থেকে 65% যারা পেয়েছে তাদের কিন্তু আপনার পাস করে দিয়েছে। তো এটা তার মানে সম্পূর্ণ এটার কোনো ফিক্সড বিটিএসসি এখতিয়ার। ডেনোমিনেশন নাই যে এত পার্সেন্ট, মানে 100টার মধ্যে 80টা অ্যান্সার কারেক্ট অ্যান্সার হলে আমি পাবো, এরকম কিছু নেই। না, এটা সম্পূর্ণ বিটিএসসির উপরে ডিপেন্ড করতেছে তারা কততে পাস করে। যেমন গত বছর কিন্তু আপনার 300 কোয়েশ্চেন ব্যাংক দিয়েছিল, এবার কিন্তু 1300 করে দিয়েছে, মানে গত বছর মিন লাস্ট কোয়েশ্চেনে। হ্যাঁ, বুঝতে ঠিক আছে, পেরেছি। তো এটা সম্পূর্ণ বিটিএসসির এখতিয়ার। ইন্ডিয়া মাইক, থ্যাংক ইউ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি গতবারের যেই সিস্টেমটা ছিল সবসময় যে বিটিআরসি ওই সিস্টেম ফলো করবে এরকম কোনো কথা নাই। আর আরেকটা ভালো পয়েন্ট বলেছেন, আমাদের সময় আসলে এই প্রশ্ন ব্যাংকটাই ছিল না, এগুলো ছিল না একেবারেই। তো এখন তো অনেক ইজি কম্পারেটিভলি যে প্রশ্ন ব্যাংক আছে, আর তারও আগে ছিল কিন্তু ওই যে মোর্স কোড এবং প্র্যাকটিক্যাল ভাইবা এগুলোও ছিল। তো এগুলো হ্যাঁ, এগুলো হ্যাঁ। বাদ দিয়ে দেওয়া হয়েছে 2006 থেকে, প্রবাবলি বাদ দেওয়া হয়েছে। এবং এখানে যে ডিফারেন্ট পেশা থেকে আসার পরও একেবারেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, তারাও এখন খুব দারুণ দারুণ সিরিয়াস এবং অ্যান্টেনা, চমৎকার অ্যান্টেনা বানায়, তারপরে তারা খুব ভালো বুঝে। সুতরাং আপনাদের মধ্যেও এরকম অনেকেই পাবেন যে যারা খুবই মানে পাশ করার পর, লাইসেন্স নেওয়ার পর দেখবেন যে রেডিও নিয়ে খুব অ্যাডভান্স চিন্তা ভাবনা করছে, আপনাদের মধ্যে থেকেই বেরোবে। সুতরাং এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, মানে নট অনলি যে এটা এটা এবং দেশের বাইরেও দেখা গেছে যে যারা একদম মানে প্রফেশন, তাদের টিচার এবং বয়স 80+ এরকম দুজনের সাথে আমার মিট হয়েছে আমেরিকাতে। এরাও একদম মানে ডেডিকেটেডলি অ্যামেচার রেডিও নিয়ে চর্চা করে। এবং যখন শুনছে যে বাংলাদেশের, হ্যাঁ আমি ওর প্রথমে ধারণা করতেছে আর বাংলাদেশে কি এগুলো আছে নাকি, তো ওরে আবার ম্যাপ দেখে খুঁজে বের করে দিলাম যে এটা বাংলাদেশ, এটা এইখানে আছে। তো আচ্ছা। এরকম মানে এই 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 হবিটাই এরকম যে মানে এখানে তো কারোই আসলে আমাদের এটা প্রফেশন না, এটা প্যাশন। তো সুতরাং আপনি যখন এই কাজে আসবেন বা এই চর্চাটা করবেন তখন এই মজাটা পাবেন, এবং মজা পাওয়ার পরে দেখবেন যে আসলে এতদিন আসেন নাই কেন, এরকম একটা ফিলিংস হবে। থ্যাংক ইউ ইন্ডিয়া থ্যাংক মাইক, ইউ ফর ইউর থ্যাংক ইউ ইনভ্যালুয়েবল আশিক টাইম। ভাই। থ্যাংক ইউ ফর ইউর ইনভ্যালুয়েবল টাইম এন্ড থ্যাংক হ্যাঁ, ইউ অল আর দ্য ওই স্পিকার্স। আর ওই বিটিআরসির প্রশ্ন ব্যাংকটা মানে কোনো ডানে বামে না তাকিয়ে আপনি খালি প্রশ্ন ব্যাংকটা ফলো করেন। ও আরেকটা জিনিস হচ্ছে যে এরকম অনেক প্রশ্নই পাবেন খুব ট্রিকি কোশ্চেন, যেমন
ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইকুয়াল টু ওয়াট। দেখবেন এই প্রশ্নটা আমি 3বার পেয়েছিলাম, এই ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। বলতে চাই অ্যাম্পিয়ার কিভাবে বের করে, ভোল্ট কিভাবে বের করে, ওয়াট কিভাবে বের করে, কিন্তু এটা কিন্তু একটা ফর্মুলাতেই 3টার উত্তর আছে। সুতরাং এরকম ট্রিকি কোশ্চেনও পাবেন। তারপরে ধরেন আপনি একটা লাইসেন্স পাওয়ার পরে 3টা রেডিও নিতে পারবেন বাংলাদেশের বিটিআরসি রুলসে, 5 ওয়াটের হ্যান্ডি, 25 ওয়াটের বেইজ আর 100 ওয়াটের এইচএফ রেডিও। দেখবেন যে এরকম 3টা কোশ্চেন দিছে, কোনটা চয়েস, আর লাস্টেরটা দিছে অল অফ দেম। তো আপনি এই উত্তরগুলো যখন আপনি যে জানা থাকবে তখন আপনি চুজ করে দিতে পারবেন যে যে 3টাই আমি ব্যবহার করতে পারবো। এরকম ট্রিকি কোশ্চেন থাকে অনেকগুলা। আর এই প্রশ্ন যেগুলো আছে 1300 প্রশ্ন, এগুলো পড়তে থাকেন মোটামুটি ভাবে। আমার ধারণা হচ্ছে 90 to 95% আপনারা এখান থেকেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। সুতরাং পাস ফেল নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমরা সেশনটা এখানেই শেষ করব। জয়নীলা ভাই, প্লিজ। এই মাত্র যে বললেন আমাদের 3টা রেডিও মানে লাইসেন্স করা যাবে বা রাখা যাবে, সেই ক্ষেত্রে আমরা কি ধরেন এই কিছু এইচএফ রেডিও আছে যেগুলো মোবাইল, তো সেগুলোকে রেগুলার অলওয়েজ ক্যারি করতে পারবো? ধরেন কোনো জায়গায় ঘুরতে গেছি, নিয়ে গেলাম, বা হ্যান্ডি যেগুলো আছে, এই যে ওয়াকি টুকি যেগুলো আছে, সেগুলো ধরেন কোনো জায়গায় গেলাম কোনো একটা কাজে, সাথে নিয়ে গেলাম, এরকম কি কোনো রেস্ট্রিকশন আছে যে আহ, এতদিন মানে এইভাবে ইউজ করা যাবে না বা সবসময় ক্যারি করা যাবে? হ্যান্ডিটা আপনি ক্যারি করতে পারবেন, এবং এটা প্রথমেই হচ্ছে আপনি কিন্তু লাইসেন্স পাওয়ার পরে বিটিআরসি থেকে অনুমোদন নিতে হবে, এনওসি নিতে হবে। এনওসি দিবেন হচ্ছে ওই সেটটাই যেগুলো হচ্ছে বিটিএসসির মানে ইয়েগুলা কভার করে আর কি, যে রুলসগুলো আছে অ্যামেচার ফ্রিকোয়েন্সির মধ্যে, সেই রুলসগুলো কভার করার পরে আপনি এনওসি পাওয়ার পরে সেট আমদানি করতে পারবেন। ওই আমদানি করা সেটটা আপনি হ্যান্ডি হলে আপনি ক্যারি করতে পারবেন, যেখানে কোনো গভর্নমেন্টের রেস্ট্রিকশন নাই বা অন্য কোনো প্রবলেম নাই। সাধারণত এটা করতে হয়। সাথে সাথে আপনার লাইসেন্সের কপিটাও রাখবেন। লাইসেন্সের কপিতে আপনার রেডিওটা কিন্তু মেনশন করা থাকবে যে আপনি কোন রেডিওটা ব্যবহার করতেছেন। এখন আপনি এনওসি এবং লাইসেন্সে আছে ধরেন হচ্ছে একটা সেট হচ্ছে ধরেন ইয়াসু, আপনি ক্যারি করতেছেন আরেক ব্র্যান্ডের, কিন্তু তখন আপনাকে কিন্তু যে কেউ চ্যালেঞ্জ করলে আপনি কিন্তু ওটার উত্তর দিতে পারবেন না। অর্থাৎ আপনার লাইসেন্সে যেই সেটটা মেনশন করা থাকবে সেই সেটটা আপনি ক্যারি করতে পারবেন। এইচএফ এর ক্ষেত্রে হচ্ছে যে যখন আপনি এনওসি চাবেন তখন ল্যাটিটিউড লঙ্গিটিউড অর্থাৎ স্টেশনটা কোথায় বসবে সেইটা কিন্তু উল্লেখ করতে হবে যখন আপনারা এনওসি নেবেন। সুতরাং স্টেশন এইচএফ এর ক্ষেত্রে কিন্তু পোর্টেবিলিটি খুব নাই, তবে ডিএক্সিং করার জন্য এটা চেঞ্জ করা যেতে পারে। ইন্ডিয়া মাইক এই ব্যাপারে কি একটু অ্যাড করবেন আপনি, মুফিদ ভাই? থ্যাংক ইউ নজরুল ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশে বাইরের দেশে যদি আপনি বলেন যে এইখানে হচ্ছে কি, হ্যাঁ আপনার বাসায় আপনি এইচএফ রাখতেছেন না, মানে আপনার হ্যামশাক যেটাকে আমরা বলি, যে স্টেশনে বা স্টেশন যদি বলি, যে আপনি যেখান থেকে অপারেট করবেন সেই জায়গাতে আপনি একটা এইচএফ রাখতে পারেন। প্লাস আপনার গাড়িতে অথবা আপনি যেখানে ট্রাভেল করছেন, কোথাও যাচ্ছেন, আপনি হয়তো নিয়ে গেলেন, সেখান থেকে আপনি সাগরের পাড়ে গেলেন, সাগরের পাড়ে কিন্তু আপনার প্রোপাগেশন অনেক বেটার হয়। তো ওখানে একেবারে কম হাইটেও যদি আপনি এইচএফ অ্যান্টেনা বসান, সেখান থেকে একেবারে পোর্টেবল অ্যান্টেনা দিয়ে আপনি আরামসে অনেক দূর পর্যন্ত কমিউনিকেট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি নিয়ে যেতে পারেন, দ্যাট ইজ কল্ড মোবাইল এইচএফ বা মোবাইল স্টেশন। বাট বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদেরকে 3টার পারমিশন দিচ্ছে। একটা হচ্ছে যে আপনার হ্যান্ডি, যেটা নজরুল ভাই বললেন যে একটা হ্যান্ডি, সেটা একটাই হবে আপনার। তো আপনার যদি হ্যান্ডি ইভেন আপনাকে চেঞ্জ করতে হয় বা আপনার তো নষ্ট হয়ে গেছে, আগের থেকে আপনাকে বিটিআরসি তে ফেরত দিতে হবে, দিয়ে আপনার নতুনটা যেটা আনছেন সেটা এনওসি নিয়ে আনতে হবে, এনে নিয়ে সেটা আবার বিটিআরসি তে গিয়ে সেটাকে আবার আপনার লাইসেন্স এন্ট্রি করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে আমরা যখন বিটিআরসি থেকে লাইসেন্স পাচ্ছি, সেই লাইসেন্স কিন্তু প্রথম দিকে আমাদের প্রভিশনাল লাইসেন্স। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমারটাও এখন পর্যন্ত কিন্তু প্রভিশনাল লাইসেন্স, ঠিক আছে? তো প্রভিশনাল লাইসেন্স হওয়ার পর আমার সেট এয়ারপোর্টে পড়ে আছে, আমি এখন পর্যন্ত ওটা রিলিজ করাতে পারিনি এনওসি সহ। তো এনওসি পাওয়ার পরে ওই সেটটা অলরেডি আমি নিয়ে এসেছি, কিন্তু এয়ারপোর্টে আছে। ওইটা ক্লিয়ার করার পরে যেটা হবে, আমাকে বিটিআরসি তে নিয়ে যেতে হবে। বিটিআরসি তে নেওয়ার পরে আমার সেটের পিছনে ওরা একটা স্টিকার লাগিয়ে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেটের সিরিয়াল নাম্বারটা এবং সেই মডেল সহ পুরো সেটের স্পেসিফিকেশন আমার লাইসেন্সে ভিতরে অ্যাড করে দিয়ে সেই প্রভিশনালটা উঠে গিয়ে ওটা আমার পার্মানেন্ট লাইসেন্স হবে। পার্মানেন্ট বলতে মিনস আপনার প্রত্যেক বছর বা একটা সার্টেন টাইম, 3 বছর পর পর আমাদের বিটিএসসি করে যেতে, যে 3 বছর পর পর আপনাকে রিনিউ করে যেতে হবে লাইসেন্স, বাট ওটা তখন আর প্রভিশনাল থাকবে না।
এটা গেলো হ্যান্ডি বা যে কোনো আপনার বেইজের জন্য। আপনি একটা এইচএফ, ইউএইচএফ, ভিএইচএফ আপনি সেট নিতে পারতেছেন। ইউএইচএফ, ভিএইচএফ সেট যেটা হচ্ছে 25 ওয়াট পর্যন্ত আপনার বেইজ স্টেশন আপনি বসাতে পারবেন। আর এইচএফ সেট একটা নিতে পারবেন যেটা 100 ওয়াটের, এবং সেইটা আপনাকে স্টেশন কোথায় হবে সেটা, যেটা নজরুল ভাই বলেন যে ল্যাটিটিউড লঙ্গিটিউড সহ বা আপনার গ্রিড স্কোয়ার মেনশন করে দিতে হয়, যেটা আপনার লাইসেন্স অ্যাটাচ থাকবে। হ্যাঁ, আপনি ঢাকার বাইরে মানে আপনার স্টেশনের বাইরে যদি কোথাও আপনার সেট নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, ফর এক্সাম্পল আপনি আপনার পার্ক অন দ্য ইয়ার করছেন অথবা আইল্যান্ড অন দ্য ইয়ার করছেন, আয়োটা, পটা, বা আপনার ইয়ে সামিট অন দ্য ইয়ার সটা করতেছেন, যেটাই করেন না কেন সেটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বেস বা আপনি যেই সেটে হ্যান্ডি বাদে বাকি বেস স্টেশন অথবা এইচএফ স্টেশন যদি আপনাকে মুভ করাতে হয়, সেটার জন্য আপনাকে একটা চিঠি দিয়ে বিটিআরসি কে জানাতে হবে। আগে এটা ফিজিক্যাল চিঠি দেওয়া লাগতো বা হার্ড কপি দেওয়া লাগতো, এখন আপনি মেইল করলেও চলে। তাদের অ্যাকনলেজমেন্ট লাগবে অবশ্যই যে আপনি মেইল করেছেন, তারা সেটা রিসিভ করেছে, সেই অ্যাকনলেজমেন্ট আপনার থাকতে হবে। সেটা সহজে আপনি সেট নিয়ে মুভ করেন, তাহলে খুব একটা সমস্যা হবে না বা কোনো সমস্যা হবে না। সেটার জন্য বাংলাদেশে প্রভিশন আছে। বাট আপনার স্টেশন থেকে কোনো সেট বা বেইজ আপনাকে যদি মুভ করতে হয় হ্যান্ডি বাদে, সেটার জন্য আপনাকে বিটিআরসি কে অবশ্যই জানাতে হবে। আশা করি আমি আমার অ্যান্সার দিতে পেরেছি। জি, ইউ আর Thank you. কারেক্ট, ইউ আর কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি এটা নিয়ে যখন পড়ালেখা করা শুরু করি তখন দেখলাম যে আমরা যারা গান ক্যারি করি, আমাদের গান ক্যারি করার যে লাইসেন্স আর এই লাইসেন্সের মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই। ওইটা দিয়ে বুলেট বেরোয়, এটা দিয়ে কথা বেরোয়। ওদেরকে সবকিছু জানায় রাখতে হয়, আমি দেখলাম। ভাইয়া, ইন দ্যাট কেস ইউ আর 100% কারেক্ট। ঠিক আছে, থ্যাংক তবে ইউ হ্যাঁ, মুফিদ ভাই। যেটা হচ্ছে ইভেন হ্যাঁ, আপনার একই অবস্থা, আপনার যে হ্যান্ডি যেটা ক্যারি করবেন সেই হ্যান্ডিটাও কিন্তু অনেকটা আপনি যেটা বললেন যে গান ক্যারি করেন যে, সো গান হ্যাঁ, যেরকম আপনাকে কনসিল ক্যারি করতে হবে, কনসিলড ওয়েতে ক্যারি করতে হবে, ঠিক একই ভাবে আপনাকে ওয়াকি টকিও যদি ক্যারি করেন সেটাকেও আপনাকে কনসিলড ওয়েতে ক্যারি করতে হবে। আপনি ওটা কখনো মানে পাবলিকলি শো করে আপনি ওটা নিয়ে কোনো মানে যে আপনি ভাব নেবেন মানুষকে সেটা কোনো পাবেন না। সরি, রিপ্রেজেন্টেশন দিতে পার্ডন মাই পারবেন না। ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট বাংলায় বললাম। ঠিক আছে, ওইটা নিয়ে আপনি কোনো ভাব নিতে পারবেন না। হ্যাঁ, আপনার হ্যাঁ, কোনো ওই যে ইভেন্ট আছে, পাবলিক সেই রিপ্রেজেন্টেশন আপনি ইভেন্টে করতে একজন পারবেন না এটা নিয়ে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আপনি কোনো গভর্নমেন্ট এজেন্সি মানে ভাব নেবেন সেটা আপনি পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনার ইভেন্ট আছে সেই ক্ষেত্রে আপনি হ্যান্ডি নিয়ে গেছেন, আপনি হ্যান্ডি নিয়ে কমিউনিকেট করতেছেন, ইট ইজ ফাইন, ইট ইজ লিগাল। এবং কেউ যদি ভাইজান, আপনাকে আপনারা যদি কখনো অ্যালাউ গভর্নমেন্ট করেন এজেন্সি, একটা কথা বলি, এই জি আমার প্লিজ, কাছে মনে হইতে এই লাইসেন্সটা পাওয়া যত সহজ, এই লাইসেন্সটা রাখা তার থেকে বেশি কঠিন। ভাইয়া আপনি যদি এই যেটা বলেছেন সেটা 100% রাইট। এইখানে আবারও আসছে আপনার গান লাইসেন্সের মতো, আপনার গান হারাই গেলে কিন্তু সাথে সাথে আপনাকে জিডি করতে হবে, আর পারবো না, সেটার জন্য কিন্তু আপনাকে পারবো না। পুরো প্রসেসে যেতে হবে, রাইট? একই হ্যাঁ। ওয়েতে আপনার হ্যান্ডি বা আপনার স্টেশন কোনোটা যদি হারায় যায়, আপনি এখন ইয়েতে বিটিএসসি ওয়েবসাইটে ঢুকলে দেখবেন রিসেন্টলি ওরা একটা সার্কুলার দিয়েছে, সেটার জন্য কিন্তু পানিশমেন্ট পর্যন্ত আছে। এ নিয়ে আপনারা সবাই দোয়া করেন যাতে আমরা সবাই সাকসেসফুলি লাইসেন্সটা পাইতে পারি। তারপর আপনাদের ইনশাল্লাহ, সাথে ইনশাল্লাহ দেখা হবে, আড্ডা হবে, এক্সারসাইজ করা হবে ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ মুফিদ ভাই, অনেক ইনফরমেশন দিলেন। আর আশিক ভাই, আমরা দোয়া করি সবাই আপনারা পাশ করেন, কারণ আসলে আমরা তো আপনাদের সাথেই কথা বলবো এখন, হ্যাম তো আরেকজন আমিন, হ্যামের আমিন, সাথেই আমিন। কথা বলবে। হ্যাঁ, তো আমিন, আমিন। তো তো আমরা শুধু একা লাইসেন্স পেলে তো হবে না, আপনাদের সাথে কথা বলতে হবে। আর লাইসেন্স প্রাপ্তির পরে আসলে আহ, কোনো কে কি বললো ওইটাতে ফলো করবেন না। বিটিআরসির রুলস অ্যান্ড রেগুলেশন ক্লিয়ারলি মেনশন করা আছে। ওরা যদি কালকে এটা চেঞ্জ করে তাহলে ওইটাই ফলো করবেন, পরশুদিন আরেকটা চেঞ্জ করলে ওইটাই ফলো করবেন। কারণ হচ্ছে সবকিছুর অথরিটি, বিশেষ করে এই রেডিওর সবকিছুর অথরিটি ওরা। সুতরাং আপনাকে লাইসেন্স দিছে ওরা এবং আপনি দায়বদ্ধ ওদের কাছে। কেউ যদি বলে যে ভাই আর আমি তো 5টা সেট নিয়ে ব্যবহার করতেছি, অসুবিধা হতেছে না, না, ওইটা বিটিআরসি এটা রুলসটাই তার ফলো ব্যাপার, করবেন। এটা তার এটা তার ব্যাপার। ব্যাপার, আপনারা তার দোয়া ব্যাপার। করেন এবং যাতে আমরা আগে পরীক্ষাটা পাশ করি, তারপরে না আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু শেখা যাবে। জি জি, অবশ্যই। তো আজকে আমাদের মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে মুফিদ ভাই, তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করি। জি নজরুল ভাই, কোশ্চেন না থাকলে আমরা ওকে, শেষ করতে পারি। ওকে। ইন্ডিয়া আলফাকে ধন্যবাদ চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আজকে অনেক সময় নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন। ইন্ডিয়া মাইকেও থ্যাংক ইউ, আপনিও মাঝখানে অ্যাড হয়েছেন। এবং যারা যারা আজকে অংশগ্রহণ করেছেন 20, 22, 23 জন ছিলেন ইন অ্যান্ড আউট, তারা এতক্ষণ ধৈর্য ধরে প্রায় 2 ঘন্টার চেয়ে 10 মিনিট কম, 2 ঘন্টার মতোই তারা হচ্ছে পুরো এই সেশনটাতে ছিলেন। বিভিন্ন ধরনের
কোয়েরিও করেছেন। আশা করি আর এরপরেও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আমাদেরকে জানাবেন, আমাদের গ্রুপেও লিখতে পারেন, আমাদের কেউ না কেউ এটার উত্তর দিবে অথবা পরবর্তী সেশনে উত্তর দিবে। সুতরাং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা জাস্ট নোট ডাউন করে রাখবেন কোনো পয়েন্টে। আর প্রশ্ন ব্যাংকটা যেটা আগে বলছিলাম, প্রশ্ন ব্যাংকটা ফলো করেন, বিটিআরসি যেটা দিয়েছে এটা ফলো করতে থাকেন। এটা আজকেই তারা প্রকাশ করেছে। আমার মনে হয় আপনারা যারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবাই পাশ করবেন ওই প্রশ্নপত্রটা, প্রশ্ন ব্যাংকটা যদি ফলো করেন। তো সবাইকে শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, এবং পরীক্ষা ভালো করেন এই দোয়া করে আজকের মতো আমরা এই সেশনটা এখানেই শেষ করছি। সবাইকে 73, ভালো থাকবেন। 73, থ্যাংক ইউ। 73. Good night. Good night.